বাসর রাতে স্বামী স্ত্রীর রোমান্টিক ভালোবাসার শুরুতে সব ঠিকঠাক থাকলেও শেষের দিকে চিৎকার দিয়ে উঠল নীল। মেজাজটা পুরোই বিগড়ে গেল। কি ব্যাপার? মেঘলার ব্লিডিং হলো না কেন? তাহলে কি মেঘলা ভার্জিন নয়? তনু আপু তাহলে জেনে শুনে এত বড় ধোকা দিল নিজের ছোট ভাইকে? না না, এটা হতে পারে না। একই প্রশ্ন নীলের মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। নীলের এতদিনের জানা মতে বাসর রাতে নতুন বইয়ের রক্তে সাদা চাদর হয়ে উঠবে রঙিন, যেটা এতদিন সে বন্ধুদের কাছ থেকে শুনে এসেছে। একমাত্র এটা দেখে চেনার উপায় যে মেয়েটি ভার্জিন, কিন্তু এখন তো দেখছি তার কোনো কিছুই না। আপুর সাথে সাথে মেঘলাও আমার সাথে প্রতারণা করেছে। নিজের সতীত্ব আগেই বিলিয়ে দিয়ে অবশেষে আমার গলায় এসে ঝুলে পড়েছে। সি সি সি, এটা হতে পারে না। এমন নোংরা চরিত্রের মেয়েকে নিয়ে সংসার করা যাবে না। বিয়ের প্রস্তাবটা প্রায় 6 মাস ধরে চলছিল, সেই থেকেই ওর সাথে পরিচয়। কিন্তু ওকে দেখলে তো বোঝাই যায় না ওর চরিত্র এতটাই খারাপ। প্রচণ্ড রাগে জ্বলছিল নীল। মাথাটা এতটাই গরম হয়েছে যে চাল বসিয়ে দিলে সেটাও সেদ্ধ হয়ে যাবে। মেঘলা ঘুমোচ্ছে। ফ্লোরে হাত পা মেলে দিয়ে দু হাত দিয়ে নিজের চুল নিজেই টানছে নীল, আর বারে বারে বিছানার দিকে তাকাচ্ছে। হঠাৎ মধ্যরাতে ঘুম ভাঙে মেঘলার। চোখ মেলে তাকায় সে। ফ্লোরে আবছাভাবে নীলকে দেখে চোখ কসলাতে কসলাতে বলল, তুমি এখনো বসে আছো যে? নীল চোখ তুলে তাকালো মোহনার দিকে। রাগী লুকে চোখ দুটো বড় বড় করে তাকায় মেঘলার দিকে। মেঘলা মনে মনে ভাবছে, কি ব্যাপার, নীলেভাবে তাকাচ্ছে কেন? চোখ দুটো লাল হয়ে গেছে, হঠাৎ এত রাগ দেখাচ্ছে কেন? এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, তাহলে এমন করছে কেন? নীল বসা ছেড়ে উঠে এসে মেঘলাকে চেপে ধরে বলল, এত বড় প্রতারণা কেন করলে আমার সাথে? আমার বোন তনুকেও হাত করে নিলে? মেঘলা তো রীতিমতো অবাক হয়ে গেল। এত রাতে এসব কি বলছে সে? আজ তাদের বাসর রাত, কোথায় দুটো ভালোবাসার কথা বলবে তা না করে প্রশ্ন করছে। নীল, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মুখটা ভেঙচি কেটে অন্যদিকে তাকিয়ে বলল, থাক, হয়েছে। এখন আর ন্যাকা সাজতে হবে না। আমার যা বোঝার আমি বুঝতে পেরেছি। যাই হোক, আমার ভাগ্যে এটাই ছিল, তাই পেয়েছি, আর কিছু না। এখন যাও, ঘুমিয়ে পড়ো। হা হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো মেঘলা। মাথায় কিছুই কাজ করছে না। কিছুক্ষণ আগেও তাদের ভেতরে একটা রোমান্টিক ভালোবাসা তৈরি হলো, কিন্তু 1.5 ঘন্টার ভেতরে সব পরিবর্তন হয়ে গেল। নাকি আবার মজা করছে? না, এটা কোনো মজা করার কারণ হলো নাকি? তাও আবার এত রাতে? তাহলে কি নীলের সাথে অন্য কারোর সম্পর্ক আছে যার জন্য এমন করছে? কিন্তু তনু আপু কি জেনে শুনে আমার সাথে এমন করবে? হতেও পারে, এত ভালো জব করে, কাউকে পছন্দ করতেই পারে, এতে বিশ্বাস না করার কিছুই নেই। যদি কাউকে পছন্দ করেও থাকে, সেটা তো তার অতীত। তাছাড়া বিয়ের আগে তার সাথে আমার 6 মাসের পরিচয় ছিল, দুজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং তো ভালোই ছিল। প্রতিটা মেয়ে কি চায় তার স্বামীর কাছে? কেয়ারিং, শেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং আর ট্রাস্ট, এই 4টে জিনিস। এগুলো থাকলে সংসারের কখনো ভুল বোঝাবুঝি কিছুই হয় না। নীল বিছানার অন্য পাশে কাত হয়ে গায়ে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ল। মেঘলা তো রীতিমতো হতভম্ব হয়ে যায়। এত গরমের ভেতরে গায়ে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ল। মেঘলার চোখেও প্রচণ্ড ঘুম ঘুম ভাব। বিয়ে উপলক্ষে বেশ কয়েকদিন ঘুমাতে পারেনি সে। নীলের পাশের বালিশে চুলগুলো এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। সকাল 7টা। বাইরে চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল মেঘলার। টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকলো। প্রায় 1 ঘন্টা ধরে শাওয়ার নিয়ে ভিজা চুলগুলো টাওয়ালে পেঁচিয়ে বেরিয়ে আসলো। বিছানার দিকে তাকাতে দেখলো নীল ঘুমোচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে মেঘলা। মনে মনে ভাবছে, নীলকে কি ডাকবো? আবার যদি রাগ করে? এমনিতেই রাতে অনেক দেরি করে ঘুমিয়েছে। মেঘলা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলকে দেখছে। ঘুম ঝরানো চোখে ভালো লাগছে নীলকে। বিয়ের আগে তেমন একটা ভালো লাগেনি নীলকে। আর মোড়া দিয়ে চোখ মেলে তাকিয়ে মুখটা বাঁকিয়ে বিছানা দিয়ে নামলো নীল। মেঘলাও কিছু বলল না। টাওয়ালটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো নীল। প্রায় 30 মিনিট পরে শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। মেঘলা এক চুলও জায়গা থেকে সরেনি। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী জানি ভাবছে। নীল এসে টাওয়ালটা ব্যালকনির দড়িতে ঝুলিয়ে রুমে এসে বিছানার ওপরে বসলো। হঠাৎ বাইরে থেকে ডাকাডাকি। নীল, তুই কি নাস্তা করবি না, নাকি বইয়ের আঁচলের নিচে এখনো ঘুমিয়ে থাকবি? তোদের জন্য সবাই অপেক্ষা করছে, জলদি আয় তো, একত্রে নাস্তা করব। আসছি আপু। নীল মেঘলার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, চলো আপু, নাস্তা টেবিলে রাখছে। মেঘলা মাথায় ঘোমটাটা টেনে দিয়ে নীলের পেছনে পেছনে গেল। ডাইনিং টেবিলে সবাই অপেক্ষা করছিল ওদের জন্য।
মেঘলা মাথা নিচু করে নীলের একপাশে দাঁড়িয়ে আছে। অনু আপু হো হো করে হেসে উঠল। মেঘলা মাথাটা তুলে অনু আপুর দিকে তাকিয়ে আবারও মাথাটা নিচু করে রাখলো। আপু কি হয়েছে? হাসছো কেন? এমনি হাসলাম নীল। তনু আপু এগিয়ে এসে মেঘলার হাতটা ধরে চেয়ারে বসিয়ে দিল। নীল এসে মেঘলার বিপরীত পাশে বসলো। নীলের মা সালমা বেগম প্লেটে নাস্তা বেড়ে দিল। মেঘলার বেশ আনইজি লাগছে। নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে অনেকটা সময় লাগবে তার। নীলের বড় ভাবি এসে মেঘলার পাশের চেয়ারটাতে বসলো। সে ঘুরে ঘুরে মেঘলার দিকে তাকাচ্ছে। বিষয়টা প্রথমে লক্ষ্য না করলেও কিছুক্ষণ পরে বুঝতে পারল মেঘলা। নীলের বড় ভাবি মেঘলার থেকে বয়সে ছোট হবে, দেখতে খুবই স্মার্ট সে। যে কোনো ছেলে দেখলেই পছন্দ করবে। তার সামনে মেঘলা কিছুই না। নীলের মা বলল, মেঘলা, খাচ্ছ না কেন? নীলের মায়েটাকে কল্পনার রাজ্য থেকে বেরিয়ে এসে বলল, জি মা, খাচ্ছি। মেঘলা খাচ্ছে। একটু পর পর মেঘলা আর চোখে নীলের ভাবি টিনাকে দেখছে। টিনা মুখে হাত দিয়ে নীলকে দেখে হাসছে। নীলও ফাঁকে ফাঁকে টিনার দিকে তাকাচ্ছে। মেঘলা তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে নিজের রুমে গিয়ে বসলো। একদম ভালো লাগছে না। এটা আবার কি দেখলাম? তাহলে কি টিনা ভাবির সাথে নীলের কোনো চক্কর চলছে না তো? তনু আপু তো বলেছিল নীলের কারোর সাথে অ্যাফেয়ার আছে, কিন্তু তারা সেখানে রাজি না বলেই আমার সাথে বিয়েটা দিল। তাহলে কি আপু জেনে শুনে আমার সাথে প্রতারণা করেছে? কথাগুলো কিছুতেই ভাবতে পারছে না মেঘলা। সারা রাত সে ঠিকভাবে ঘুমায়নি, আর এখন সকালে উঠে এই ড্রামা দেখা লাগছে। নীলকে সরাসরি জিজ্ঞেস করতে হবে। একটু বাদে নীল রুমে আসলো। নীলের আসার শব্দে পেছন ফিরে তাকিয়ে মুচকি হাসি দিয়ে এগিয়ে গেল মেঘলা। মেঘলাকে দেখেও না দেখার ভান ধরে ওয়াশরুমে ঢুকেল নীল। একটু পর বেরিয়ে এসে বিছানার ওপরে শুয়ে পড়ল। মেঘলা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে নীলকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার, আমার মহারাজের কি মন খারাপ? নতুন বউকে একা রেখে ঘুরছে, এটা কি ঠিক? নীল কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে মাথা নিচু করে আছে। মেঘলা নীলের মাথা তুলে নিজের ঠোঁট দিয়ে তার ঠোঁটে ডুবিয়ে দিল। নীল বিরক্ত হয়ে মেঘলাকে সরিয়ে দিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। মেঘলা কিছু বুঝতে না পেরে নীলের পাশে গিয়ে দাঁড়ালো। মেঘলাকে দেখে নীল সাপের মতো ফোঁসফোঁস করতে লাগলো। কি হয়েছে তোমার? এমন বিহেভ করছো কেন? নিশ্চুপ নীল। মেঘলা পিঠে হাত দিতে নীল মেঘলার হাতটা ছিটিয়ে দিয়ে বলল, ডোন্ট টাচ মি। তোমার ওই পাপিষ্ট হাত দিয়ে আমাকে ধরবে না। তোমার ওই নোংরা মুখ দেখলেও আমার ঘৃণা লাগছে। নীলের মুখে এমন জঘন্য কথা শুনে মেঘলার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। কোনো কথা বলতে পারছে না মেঘলা। হঠাৎ করে নীলে সব কি বলছে? আমি নোংরা মেয়ে? ছি, নিজের কাছে নিজেকে ঘৃণা লাগছে। নীল, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তুমি আমাকে এসব কথা বলতে পারলে? নীল চোখ মুখ লাল করে বলল, হ্যাঁ, বলতে পারলাম, কারণ তোর সাথে তুহিনের রিলেশন ছিল জানতাম, কিন্তু তুই যে বিয়ের আগে সব কিছু বিলিয়ে দিয়ে এসেছিস সেটা তো জানতাম না। তনু আপু আমাকে শেষ পর্যন্ত অসতী একটা মেয়েকে গলায় ঝুলিয়ে দিল। উফ, ভাবতে পারছি না নিজের রক্তের বোন এমন প্রতারণা করবে। নীল, তুমি এসব কি বলছো? আমি অসতী কিভাবে হলাম? হ্যাঁ, আমি মানছি তুহিনের সাথে আমার রিলেশন ছিল, কিন্তু তাই বলে কি আমি বিয়ের আগে সব কিছু বিলিয়ে দিয়ে এসেছি? তুমি এটা কিভাবে জানলে যে আমি অসতী? তুমি কি আমার আর তুহিনের সাথে ছিলে? মুখ সামলে উত্তর দে। তোর এই নষ্ট মুখে কোনো কথা শুনতে চাই না। তুই যদি ভার্জিন থাকতি তাহলে প্রথম রাতে তোর ব্লিডিং হলো না কেন? বল, উত্তর দে। আছে তোর কাছে উত্তর? এটা তুমি কি বলছো নীল? ব্লিডিং হয়নি বলে আমি ভারছি না? কি সব অশিক্ষিত লোকদের মতো কথা বলছো? কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। নষ্টা মেয়ে হয়ে নিজের দোষগুলো লুকাতে চাচ্ছিস? শোন, আমি এত বোকা নই। তুই আমাকে বলবি আর আমি মেনে নিব। চুপ করো তুমি। তোমার মুখের ভাষা এতটা নোংরা জানলে তোমাকে বিয়েই করতাম না। তোমার থেকে তুহিন হাজার গুণ ভালো ছিল। কি বললি তুই? আমি ভালো না, তুহিন ভালো ছিল? তা তো ভালো হবেই। বিয়ের আগে তো দুজনে এনজয় করতি আর মজা পাইতি। মেঘলা রুম থেকে বেরিয়ে যেতে নিলেই নীল মেঘলাকে টেনে গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মেঘলা ফ্লোরে বসে পড়ল। চোখ দিয়ে তার পানি পড়তে লাগলো। কোথায় এসে পড়ল সে? স্বামী নামের জানোয়ারের কাছে। মেঘলা বিছানার একপাশে বসে বসে কাঁদছে। একটু বাদেই নীলের মা দুহাতে মগ ভর্তি চা নিয়ে মেঘলা রুমে আসলো। মাকে দেখে আঁচল দিয়ে চোখ মুছে নিল মেঘলা। নীলের মা বুঝতে পারলো নীলের সাথে এক দফায় ঝগড়া হয়ে গেছে। সেটা নীলের মুখ দেখেই বুঝতে পেরেছে। মেঘলাকে দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। চায়ের মগটা মেঘলার সামনে এগিয়ে দিয়ে মেঘলার পাশেই বসে পড়ল মা। মায়ের হাত থেকে চায়ের মগটা ধরে বলল,
মা, আপনি নিয়ে আসলেন কেন? আমাকে বললেই তো পারতেন। কি যে বলিস না। মেঘলা শোন, তোকে একটা কথা বলার ছিল। জি মা, বলেন। মনে রাখবি, তুই কিন্তু এই বাড়ির বউ না, মেয়ে। আর তুই আমার মেয়ের থেকে ছোট, তাই তোকে তুই করেই বলি। আচ্ছা মা, বলেন। এতে তো আমি আরও খুশি মা। মেঘলা শোন, এখানে সবার মন মানসিকতা কিন্তু এক না, তাই তোকে সব সময় চোখ কান খোলা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর শুন, নীলের একটু রাগ বেশি, তাই ওকে তোর আয়ত্তে আনতে হবে। হুম। আর একটা কথা, আজকে বিকালে বাসায় কিছু মেহমান আসবে, তাই তুই তোর মতন করে সাজবি। কারণ এই বাড়িতে কিন্তু আর একটা বউ আছে, তার সামনে নিজেকে কখনো ছোট মনে করবি না। আমি কি বলতে চাচ্ছি তুই বুঝতে পারছিস? মেঘলা মাথা নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দিল। এখন তুই চা খেয়ে নে, আমি যাচ্ছি। মা চলে গেলে মেঘলা চায়ের মগে চুমুক দিয়ে খেয়ে মগটা ফ্রি টেবিলের উপরে রাখলো। মেঘলা মাথায় হাত দিয়ে নীলের কথা ভাবছে। নীল কিভাবে এই কথাগুলো বলল? ব্লাড হয়নি বলে আমি ভার্জিন নই? এটা কি ধরনের কথা? নীল একজন শিক্ষিত ছেলে হয়ে এসব ভাবতে পারে? আমি এটা বিশ্বাস করতেই পারছি না। নীলকে আমি যে কতখানি ভালোবাসি সেটা আমি নিজেই জানি, কিন্তু আফসোস, নীল আমাকে ভুল বুঝছে। সব কিছু সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার মানুষের কাছ থেকে বাজে আচরণ সহ্য করা যায় না। তুহিন আমাকে পাগলের মতো ভালোবাসতো। 7 বছরের রিলেশন ছিল আমাদের। কোনোদিন খারাপ নজরে তাকায়নিও, কিন্তু বাবা মায়ের চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছে সে। অবশেষে তনু আপু আর মায়ের কথায় আমিও নীলকে বিয়ে করতে বাধ্য হয়েছি। নীলা একজনকে ভালোবাসতো জানতাম, সব জেনে তো আমি মেনে নিয়েছি, কিন্তু এখন আমার সাথে যে ব্যবহার করছে এর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কাল রাত থেকে রাগ করে ফুলে আছে। এখন নীল যে কারণে আমাকে ভুল বুঝছে সেগুলো সব ঠিক হয়ে যাক, সেই প্রার্থনা করি। বিকেল 4টে। তনু আপুর ডাকে ঘুম ভাঙল মেঘলার। ঘুম থেকে উঠে চোখ মেলে তাকিয়ে দেখে মুচকি হাসি দিয়ে উঠে বসলো মেঘলা। কি রে মেঘলা, তুই তো দেখছি পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আগে তো এমন করে দুপুরে কখনো ঘুমাতে দেখিনি। হঠাৎ এত পরিবর্তন হলো কিভাবে? মাথা চুলকাতে চুলকাতে বলল। এমনি আপু, অনেক ঘুম পাচ্ছিল তাই কখন জানি চোখ লেগে গেল। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি রাতে তো ঘুমাতে। মেঘলা লজ্জায় কুঁকড়ে গেল। এত লজ্জা পাওয়া লাগবে না। রেডি হয়ে সামনে আয়, মেহমান চলে আসবে। আপু কি পরবো? শাড়ি পরবি তুই? ওকে, আর এটা আবার জিজ্ঞেস করা লাগে? হুম। আপু চলে গেলে মেঘলা লাগেজ থেকে বিয়ের সেকেন্ড শাড়িটা বের করলো। সাদার উপরে গোল্ডেন পাইলের, কানে ঝুমকো, চোখের কোণে আইলাইনার, ঠোঁটে লিপস্টিক আর চুলগুলো বেনি করে মাথায় ঘোমটা টেনে নতুন বউয়ের সাজে সাজলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে, বেশ লাগছে ওকে। মনের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মেঘলার। হঠাৎ নীল রুমে আসলো। মেঘলাকে দেখেই চোখ দুটো আটকে গেল। কিছুতেই চোখের পলক পড়ছে না। পলকহীনভাবে এক ধ্যানে তাকিয়ে আছে নীল। মেঘলাকে দেখলেই বুক ধুকপুক করে উঠল। ক্রমশই হৃদস্পন্দন বাড়তে লাগলো। মেঘলাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে নীলের। নীল ভাবছে এতদিন খেয়াল করেনি মেঘলা এত সুন্দরী। মেঘলা নীলের এভাবে তাকানো দেখে লজ্জায় মাথা নিচু করে অন্যদিকে ফেলল। নীল আস্তে আস্তে মেঘলার দিকে এগিয়ে গেল। মেঘলা শাড়ি পরছে তাই ওর পেট দেখা যাচ্ছে। নীল পেছন থেকে মেঘলার পেটে হাত দিতেই আচমকাই লাফিয়ে উঠল। নীলের এভাবে পেটে হাত দেওয়াতে লজ্জায় রং বদলাতে থাকে মেঘলা। নীল মেঘলার পিঠে নিজের মুখ গুজে দিয়ে নাক দিয়ে ঘষছে। মেঘলা, তুমি এত সুন্দর জানা ছিল না। তাই? হুম, তোমার এই পাগল করা রূপের ঝলক দেখে আমার বুকের স্পন্দন বেড়ে গেছে। তাই? কিন্তু কেন? কেন? তুমি কি বোঝো না? উম, আচ্ছা দেখো তো কয়টা বাজে, তাহলে আমাকে ছাড়ো, আমি মায়ের কাছে যাব। 5টা বাজে। ইস, মায়ের কাছে পরে যাও, আগে বরকে খুশি করো। এ, আমার বয়েই গেছে বরকে খুশি করতে। নীল মেঘলাকে এক টানে বুকে নিয়ে চেপে ধরল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পরে নীল মেঘলার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, এবার যাও। যাও, অসভ্য কোথাকার। আদর করে এখন চলে যেতে বলছো? এখন যাও, রাতে আবার হবে। কি হবে? জানা লাগবে না। রাতে অনেক জ্বালিয়েছো, এবার একটু ভালো হও। কথাটা শুনেই বাসরাতের সমস্ত কথাগুলো মনে পড়ে গেল নীলের। সেই সাথে মেঘলা যে ভার্জিন নয় সেটাও মনে পড়ে গেল। মেজাজটা পুরোই বিগড়ে গেল। কি হচ্ছে এসব? আমি আবার একই করছি? মেঘলাকে ভালোবাসতেছি? সি সি সি, আমি এতটা খারাপ কবে থেকে হলাম? বড্ড খারাপ লাগছে। সাথে সাথে মেঘলাকে ছেড়ে দিল নীল।
মেঘলা নীলকে জড়িয়ে ধরে বলল, হঠাৎ। তোমার মুখের রং পাল্টে গেল কেন? কি হয়েছে? নীল আবারও সেই রাতের মতো মেজাজ দেখাচ্ছে। মেঘলা কোনো কারণ খুঁজে পাচ্ছে না। একটু আগেই তো কাছে টেনে নিল, হঠাৎ করে ছেড়ে দিল কেন? নীল মেঘলাকে ধাক্কা মারলে সাথে সাথে দেওয়ালের সাথে লেগে মাথা ফেটে রক্ত বের হতে লাগলো মেঘলার। নীল আর পেছনে ফিরে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ডান হাত দিয়ে কপালটা চেপে ধরল মেঘলা। তবুও হাতের আঙুলের ফাঁক দিয়ে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হাত পা থরথর করে কাঁপছে। কি করবে বুঝতে পারছে না। এরই মাঝে তনু মেঘলার রুমে এসে হা হয়ে গেল। তাড়াতাড়ি এসেই মেঘলার কাছে গেল। কি রে মেঘলা, কপাল ঘাটলো কিভাবে? কিছুটা সময় আপুর দিকে তাকিয়ে থেকে বলল, হঠাৎ মাথাটা চক্কর কাটলো, সাথে সাথে দেয়ালের সাথে লেগে মাথাটা ফেটে গেল। তনু মলম এনে মেঘলার মাথায় লাগিয়ে দিয়ে তারপরে ব্যান্ডেজ করে দিল। একটু বাদেই নীলের মা এসে মেঘলাকে নিয়ে ড্রয়িং রুমে বসে থাকা আত্মীয়দের সাথে একে একে পরিচয় করিয়ে দিল। পরিচয় পর্ব শেষ করে তনু আপু মেঘলাকে ওর রুমে নিয়ে শুইয়ে দিল। রাত 10টায় নীল রুমে এসে বালিশ নিয়ে সোফার ওপরে শুয়ে পড়ল। সারা রাত ঘুমায়নি মেঘলা। পুরো রাত জুড়ে কেঁদেই গেছে, প্রচণ্ড কষ্টে কাঁদছে। তবু মুখ ফুটে বলছে না মাথায় কী পরিমাণে ব্যথা করছে। নিজের ভাগ্যকে মেনে নিয়েছে মেঘলা। হয়তো তার কপালে এমনই আছে। ফজরের আজান কানে শোনা মাত্রই বিছানা থেকে নামলো মেঘলা। মাথায় হাত দিয়ে কিছুটা ব্যথা অনুভব করছে সে। করবেই না কেন, শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তবুও বিছানা দিয়ে আস্তে আস্তে সামনের দিকে পা বাড়িয়ে ওয়াশরুমে ঢুকলো। অজু করে বেরিয়ে এসে জায়নামাজ বিছিয়ে ফজরের নামাজ আদায় করে নিল। জায়নামাজ গুছিয়ে আলমারিতে রাখলো। তারপর ব্যালকনির সামনে রাখা চেয়ারটাতে গা এলিয়ে দিয়ে বসলো। শরীরের ব্যথার থেকে নীলের কথাগুলো মনে করে খুব কষ্ট পাচ্ছে আজ। কিভাবে বলতে পারলো আমি ভার্জিন না? এটা কিছুতেই মানতে পারছে না মেঘলা। নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে। বিয়ে হয়েছে বলেই কি স্বামীর কাছে জিনমিশে? নিজের কি কথা বলারও কোনো অধিকার নেই? এত কিছু ভাবতে ভাবতে আকাশ পরিষ্কার হয়ে গেল। ভোরের আলোয় আকাশটা খুব মিষ্টি লাগছে। নীল আড়মোড়া দিয়ে বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে ঢুকলো। মেঘলা ব্যালকনি থেকে এসে বিছানায় উপরে বসলো। মিনিট 5 পরে বেরিয়ে আসলো নীল। মেঘলাকে দেখে ভ্রু কপাল কুঁচকে টাওয়াল দিয়ে মুখ মুছতে লাগলো। দরজায় ঠক ঠক শব্দে নীল গিয়ে দরজাটা খুলে দিল। তনু আপুর রুমে ঢুকেই মেঘলার হাত ধরে বলল, চল, মা তোকে ডাকছে। মেঘলা তনু আপুর হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল। নীল ফ্লোরে পা মেলে দিয়ে বসলো। কি মেয়ে রে, বাহ বাহ। আমি না হয় কাল রাতে রাগ করেছি, কিন্তু সে তো আমার সাথে কথা বলবে। তা না করে সেও কোনো কথাই বলতেছে না। আমিও বোঝাবো আমার সাথে রাগ করার মজা। মেঘলা গিয়ে নীলের মায়ের কাছে দাঁড়ালো। মেঘলাকে দেখেই মা মুচকি হাসি দিয়ে বলল, মা, রাতে ঘুম হয়েছিল? জি মা। নীল জ্বালায়নি তো? মায়ের কথায় লজ্জায় কুকড়ে গিয়ে মাথা নিচু করে অন্যদিকে তাকিয়ে থাকলো। মেঘলা, টেবিলে বসে পর, আমি নাস্তা দিচ্ছি। মেঘলা চেয়ার টেনে বসলো। নীলের মা মেঘলার পাশে বসে নিজের হাতে খাইয়ে দিল। মেঘলা তো অবাক হয়ে তাকিয়ে থাকে। মেঘলা মনে মনে ভাবছে নিজের মাও কোনোদিন এভাবে খাইয়ে দেয়নি। একটু বাদেই টিনা ভাবি এসে মেঘলার ওপর পাশে বসলো। মেঘলাকে দেখে মুখটা ভেঙচি কেটে প্লেটে নাস্তা নিয়ে খাওয়া শুরু করলো। টিনা খাচ্ছে আর বাঁকা চোখে মেঘলাকে দেখছে। নীলের মা পুরো বিষয়টা অনুভব করলো। তিনি টিনাকে একদম সহ্য করতে পারে না। টিনা কোনো রকমে খাওয়া শেষ করে নাস্তার টেবিল থেকে উঠে চলে গেল। টিনা চলে গেলে নীলের মা মেঘলার হাতটা ধরে বলল, তোকে একটা কথা বলবো। মেঘলা বলল, হ্যাঁ মা বলুন। টিনার থেকে সব সময় দূরে থাকবি, কেন জানিস? মুখটা তুলে মায়ের দিকে তাকিয়ে বলল। আচ্ছা মা। মেঘলার উত্তর শুনে তিনি ভীষণ খুশি হলো। কারণ মেঘলার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে পাল্টা প্রশ্ন করতো যে কেন দূরে থাকবে। কিন্তু মেঘলা কোনো উত্তর দেয়নি। মেঘলা, এই টিনার সাথে আমি আমার বড় ছেলে রবির বিয়ে দিতে রাজি ছিলাম না। শুরুতে তো টিনা নীলকে পছন্দ করেছিল, রবি তো ওর পছন্দই ছিল না। আর এটা নিয়ে কত কাহিনী হলো। তাই মা? আমার পরিচিত একজন বোন আছে, তিনি টিনার সাথে রবির বিয়ের প্রস্তাব দেয়। বেশ ভালো কথা। আমরা মেয়ে দেখার জন্য টিনার বাসায় যাই। সেখানে গিয়ে টিনাকে আমার পছন্দ হয়নি, কারণ ওর চলাফেরা, কথা বলার ধরন কোনোটাই আমার মনে লাগেনি। পরে আমরা চলে আসি, কিন্তু বাসায় এসে যখন বললাম মেয়ে আমার পছন্দ হয়নি, তখন রবি বলল মেয়ে ওর পছন্দ হয়েছে, আর বিয়ে করলে এই মেয়েকেই করবে। পরে আমার আর কি করার ছিল, খুব কষ্ট লাগছিল নিজের ইচ্ছার বিরুদ্ধে ছেলেকে বিয়ে করাবো। পরে ভেবে দেখলাম, থাক, ছেলের যদি সুখ হয় তাতে তো মা বাবার সুখ। মা বাবা তো এইটাই চায়। অবশেষে বিয়ের দিন তারিখ করা হলো।
বিয়ের দিন টিনা বলে তার রবিকে পছন্দ হয়নি, সে নীলকে ছেলে ভেবে এই বিয়েতে রাজি হয়েছে। তারপর অনেক কষ্টে দুই পরিবার প্রচেষ্টায় রবির সাথে বিয়েটা হয় টিনার। কিন্তু এই বাড়ির বউ হয়ে এসে কোনোদিনও আমার সাথে ভালো করে কথা বলেনি। ওর মনে কি চলছে সেটাও জানি না। মা, আপনি কোনো কষ্ট পাবেন না, শুধু এটাই মনে রাখবেন যে যা করবে তার ফল সে একদিন পাবে। পাপ করে কেউ কখনো বাঁচতে পারেনি। মেঘলাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, এই তো আমার লক্ষ্মী বউ, তোর মুখটা দেখলে সব কিছু ভুলে যায়। তুই আমার মন জয় করে নিয়েছিস। মেঘলার চোখে পানি এসে গেল, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেল মেঘলার। নীলের মা গ্লাস ভর্তি পানি এগিয়ে দিল। মায়ের হাত দিয়ে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে গিলতে লাগলো মেঘলা। তনু আপু নাস্তার টেবিলে এসে মেঘলার পাশে গালে হাতে বসলো। কি রে, মাকে একেবারে হাত করে নিলি? মা তো এখন তোকে ছাড়া কিছুই বোঝে না। কি জাদু করলি রে মেঘলা, বলতো? মেঘলা হাসছে। নীলের মা টেবিল পরিষ্কার করে প্লেট বাটি সব কিচেনে নিয়ে গেল। তনু মেঘলাকে জড়িয়ে ধরে বলল, এই রাতে ভাইয়ার সাথে তোর কথা হয়েছিল? কেন আপু? আচ্ছা শোন, তোদের কি নিয়ে ঝগড়া লাগেছিল একটু বলতো? মেঘলা তো আপুর কথা শুনে রীতিমতো অবাক হয়ে আমতা আমতা করে বলল, কই আপু, সব ঠিক আছে তো? শোন মেঘলা, তুই আমার ছোট বোন, আমার কাছে কিছু লুকাবি না। বল কি হয়েছে? মেঘলা লজ্জায় মাথা নিচু করে মুচকি হাসছে। নীলের মা এসে বলল, তনু, তুই মেঘলাকে ডিস্টার্ব না করে তোর কাজ থাকলে সেগুলো গিয়ে কর। মা, তুমিও আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ? যাও, কথাই নাই তোমার সাথে। মেঘলা, তুই ফ্রি হলে আমার রুমে আসিস। কথাটা বলেই তনু আপু চলে যেতে নিলেই মেঘলা হাতটা চেপে ধরে। নীলের মা এসে তনুর কাঁধে হাত রেখে বলল, তুই এত রাগ করছিস কেন? 1 বছর তো তোকে ভালোবেসেছি, এখন মেঘলাকেও বাঁচতে দে। আমি কি মানা করেছি মা? তাহলে এমন রাগ করছিস কেন? তনু ফিক করে হেসে বলল, এমনি মজা করলাম। শোন তনু, আমি শুধু মেঘলার একজন শাশুড়ি হয়ে না, ওর মা হয়ে থাকতে চাই। না হলে বউ শাশুড়ির সম্পর্ক কখনো ভালো হবে না। শাশুড়িরা যদি বউকে নিজের মেয়ে মনে করতো তাহলে আর সংসারে এত ঝগড়া বিবাদ মারামারি আলাদা এসব থাকতো না। মেঘলা চুপ করে মায়ের কথাগুলো শুনছে। মা এসে মেঘলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা, আমার শুধু একটাই চাওয়া, তুই নীলের কথা মতন সব সময় চলবি, তাহলে দেখবি সংসার জীবন খুব আনন্দময় হয়ে উঠবে। মায়ের কথা বলা শেষ হলে মেঘলা নিজের রুমে গিয়ে মোবাইলে গান শুনছে। মনে মনে নীলকে খুব মিস করছে সে। রাত 10টা। মেঘলা কাপড় চোপড় গোছাতে লাগলো। ঠিক তখনই নীল রুমে ঢুকলো। মেঘলা দেখেও না দেখার ভান করে কাজ করতে আছে। নীল ধীরে ধীরে ড্রেস চেঞ্জ করে বিছানার উপরে শুয়ে মেঘলাকে দেখছে। হঠাৎ নীল পিছন থেকে এসে মেঘলাকে জড়িয়ে ধরে কাঁধে চুমু খেলো। তারপর হ্যাঁচকা টান দিয়ে মেঘলাকে ঘুরিয়ে কপালে গালে চুমু দিল। মেঘলা হতবাক হয়ে বলল, নীল, কি করছো তুমি? নীল চুপ করে তাকিয়ে থেকে মেঘলাকে বুকের সাথে আরও জোরে জাপটে ধরল। নীলের এমন ভালোবাসা দেখে মেঘলা কাঁদতে লাগলো। মেঘলা, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে বুঝতে পারছি না নীল, রাতে তুমি কেমন করলে, কিন্তু এখন আবার আমাকে ভালোবাসতে লাগলে। আমি বুঝতে পারছি না এটাকে ভালোবাসা বলে নাকি মোহ। আমার তো ভয় লাগছে তোমাকে কিনা হারিয়ে ফেলি। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের শুরুটাই তুমি সন্দেহ দিয়ে শুরু করলে। এখন যতই ভালোবাসতে চেষ্টা করো না কেন, মনের ভেতরে সন্দেহের যে ভীত গড়েছে সেটা কিভাবে ভাঙবে? নীল চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি হলো নীল, উত্তর দিচ্ছ না কেন? কিছু বলার থাকলে বলো। নীলের হাত ধরে মেঘলা বলল, নীল, তুমি আমাকে এভাবে সন্দেহ করতে পারো না। নীল কোনো কথাই বলছে না। মেঘলার মনের ভেতরে হাজারো প্রশ্ন জাগ্রত হচ্ছে। ইচ্ছে করছে চিৎকার করে নীলকে সরাসরি প্রশ্ন করতে, কিন্তু মায়ের কথা রাখার জন্য মেঘলা কোনো কিছুই বলছে না। মেঘলা নীলের মুখের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে। নীলের প্রতি মেঘলার ঘৃণা লাগছিল। সে স্বামী হলেও তাকে এখন মন থেকে গ্রহণ করতে পারছে না, শুধুমাত্র তার কথার কারণে। এসব ঘটনা যখন কোনো মেয়ের সাথে হয় তখন সেই মেয়েটি হতভাগী ছাড়া আর কিছুই না। মেঘলার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ওনার আঁচল দিয়ে নীরবে চোখ মুছে নিল। সামান্য একটা ব্যাপার নিয়ে এতটা মনোমালিন্য সৃষ্টি হয়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছে না। নীলের দিকে তাকাতেই মেঘলার মুখটা মলিন হয়ে গেল। নীল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দেখলেই বোঝা যাচ্ছে নীলের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নীলের পাশে দাঁড়িয়ে সাহস করে হাত দুটো ধরে বলল,
তুমি আমাকে এভাবে অবিশ্বাস করতে পারো না। তুমি যা ভাবছো এমন নোংরা কাজ আমি কখনো করিনি। হ্যাঁ, আমি মানছি তুহিনের সাথে আমার রিলেশন ছিল, কিন্তু বিশ্বাস করো আমাদের সম্পর্কটা শুধুমাত্র ভালো একটা বন্ধুত্ব ছিল, এর বাইরে আর কিছু ছিল না। নীল মেঘলার হাতটা সরিয়ে দিয়ে বলল, মেঘলা, তোমার কথা বলা কি শেষ? তাহলে চুপ করে বিছানার উপরে বসো। নীলের এমন কথা শুনে বুক ফেটে কান্না আসতে চাইল মেঘলার। নীল, তোমার তো একটাই প্রশ্ন, আমি ভার্জিন নই তাই না? মেঘলার কথা শুনে নীল মাথা নিচু করে মুখটা ঘুরিয়ে নিল। আমি জানি নীল, আমার কেন ব্লাড বের হয়নি। এটাই তোমার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। এর জন্য তুমি আমাকে সন্দেহ করছো। তুমি এতদিন জেনে এসেছো সহবাসের দিন স্ত্রীর ব্লাড বের হয়, এটাই তোমার স্বাভাবিক ধারণা ছিল। কিন্তু আমার কেন ব্লাড বের হয়নি সেটা আমার জানা নেই। সব ছেলেদের ধারণা প্রথম মিলনে ব্লাড বের হলেই মেয়েটি ভার্জিন, আর না বের হলে ভার্জিন নয়। আমার যেহেতু প্রথম মিলনে ব্লাড বের হয়নি, তাই তুমি নিশ্চয়ই ভাবছো আমি বিয়ের আগেই তুহিনের সাথে শারীরিক সম্পর্ক করেছি, আর এই কারণেই আমি কুমারিত্ব হারিয়েছি। কিন্তু তুমি একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে হয়ে এসব বিষয়ে বিস্তারিত জানো না। কুমারিত্ব শুধুমাত্র শারীরিক সম্পর্ক করলেই হারিয়ে ফেলে না। মেয়েদের ভার্জিনতে যে পর্দা থাকে তাকে হাইমেন বা সতীছিদ্র বলে। প্রথম মিলনে যেটা ফাটার ফলে ব্লিডিং হয়, আর এতে মেয়েদের কুমারিত্ব প্রকাশ পায়। কিন্তু এই হাইমেন শুধুমাত্র শারীরিক সম্পর্ক করলেই ফাটে না, এটা আগেও ফেটে যেতে পারে। যেসব মেয়েরা দৌড়োদৌড়ি, লাফালাফি, সাইকেল চালানোয় পারদর্শী, তাদের যে কোনো সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এসব মেয়েরা যখন স্বামীর ঘরে গিয়ে প্রথম মিলন করে তখন তাদের ব্লাড বের হয় না। এখন তুমিই বলো, বিয়ের আগে যদি হাইমেন ফেটে গিয়ে থাকে তাহলে এখন কিভাবে ফাটবে? এখনও কি তুমি বলবে আমি অসতী? নীল মাথা তুলে মেঘলার দিকে তাকায়। নীল মেঘলার হাত ধরে বলল, শোনো মেঘলা, তোমাকে একটা কথা বলি। তুমি ভার্জিন হলেও আমার, আর না হলেও আমার। সত্যি মিথ্যা যাই হোক না কেন, তুমি তো সবটাই জানো। যদি অন্যায় করে থাকো তাহলে একজন তো আছেন। সবার চোখ ফাঁকি দিলেও তার চোখ তো কেউ ফাঁকি দিতে পারবে না। নীল, আমি তোমাকে যা বলেছি সবটাই সত্যি বলেছি, বিন্দু মাত্র মিথ্যা কথা বলিনি। মেঘলার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ল। মেঘলার পানি মুছে দিয়ে কপালে চুমু দিল নীল। কিন্তু নীলের এখনও সন্দেহের আঙুল মেঘলার ওপর থেকে সরে যায়নি। মেঘলার কান্না যেন থামছেই না, কাঁদতেই লাগলো। নীল মেঘলার মুখটা তুলে বলল, এই পাগলিটা আবার এইভাবে কাঁদছো কেন? আমার কথায় নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছো। সরি জান, তোমাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না আমার। আসলে তুমি ঠিকই বলেছ, আমি এসব কিছু জানতাম না। মেঘলা চুপ করে নীলের কথাগুলো গিলছে। মনে মনে খুব রাগ হচ্ছে নীলের ওপরে। নীল, তুমি এখন আমাকে এভাবে বলছো, কিন্তু রাতে কিভাবে বলেছিলে মনে আছে? নীল আর চোখে মেঘলার দিকে তাকিয়ে বলল, পিছনের কথাটা বাদ দিতে বলেছি না? যেটা হয়েছে সেটা ভুলে যাও, নতুন করে ভাবো। আসলে এই ব্লিডিংয়ের বিষয়টা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমার ধারণা ছিল প্রথম রাতে এটা দেখতে পাবো, কিন্তু যখন দেখলাম তোমার ব্লিডিং হলো না, তখন খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। তুমি ভার্জিন না, ভার্জিন নয়, বন্ধুদের কাছ থেকে শোনা গল্প আর বাস্তবে হলো অন্য কিছু, তাই এমনটা হলো। তবে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। নীল মেঘলাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। মেঘলা, চলো আজকে আমরা বিকালে বাইরে থেকে ঘুরে আসবো। ঠিক আছে। নীল চলে গেলে মেঘলা বিছানার ওপরে বসে পড়ল। এই মানুষটাকে যে কতটা ভালোবাসে সেটা একমাত্র মেঘলাই জানে। নীলকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। মানুষ এতটা সুন্দর হয় কিভাবে? নীলকে কাছ থেকে না দেখলে বুঝতামই না। একটু বাদেই নীল রেডি হয়ে রুমে আসলো। নীলকে দেখে শোয়া থেকে উঠে বসলো মেঘলা। নীল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। গায়ে পারফিউম লাগিয়ে হাতে ঘড়ি পরল। চুলগুলো হাত দিয়ে বারবার নাড়াচাড়া করে মেঘলার পাশে বসলো। কোথায় যাচ্ছ নীল? স্যার জরুরি কল দিয়েছে, তাই তো এখনই যেতে হবে। তুমি রেডি হয়ে থেকো, আমি চলে আসবো। আচ্ছা। নীল হাসি মাখা মুখে রুম থেকে বেরিয়ে গেল। মেঘলা তো দারুণ খুশি নীলের সাথে ঘুরতে বের হবে। নীলের মা মেঘলার রুমে আসলো। মেঘলা তাকিয়ে দেখে তিনি প্লেটে কয়েক রকমের ফল কেটে এনেছে, সাথে মগ ভর্তি দুধ। মাকে দেখে মাথায় ঘোমটা টেনে দিয়ে বসলো মেঘলা। মা, আপনি এসব আনতে গেলেন কেন? আমাকে ডাক দিলেই তো পারতেন, আমি নিজেই চলে যেতাম। যে তোর সই ছিল না, তোকে দেখতে ইচ্ছে করছিল, তাই তো নিজেই এলাম তোর কাছে। মেঘলা মুচকি হাসি দিয়ে বলল, মা, আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আপনার মতো সব শাশুড়িরা যদি এমন হতো তাহলে খুব ভালো হতো। আর মা, আমি তো দুধ খাই না। তুই দুধ খাও না বললেই হবে নাকি?
আজ থেকে দুধ খেতে হবে। আমার এমনিতেই স্বাস্থ্য ভালোই, তার উপরে খাট। বেশি খেলে আমাকে পচা দেখাবে, তখন তো আপনার ছেলে আমাকে পছন্দ করবে না। নীলের মা হাসতে লাগলো। কি রে পাগলি, তুই এত সুন্দর করে কথা বলতে জানিস? এখন বুঝতে পারছি, তোর কথাগুলোই আমার খুব ভালো লেগেছে। এখন শোন, এত অজুহাত না দেখিয়ে নাক বন্ধ করে এক টান দিয়ে দুধটা খেয়ে নে তো। মেঘলা মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলল, আচ্ছা দিন মা, আপনি এত করে যখন বলছেন, আপনার কথার একটা সম্মান আছে তো। খাওয়া শেষ করে নীলের মায়ের দিকে অবাক হয়ে চেয়ে থাকলো। শাশুড়ি মায়ের ব্যবহারে মুগ্ধ হলো মেঘলা, তার প্রতি আরও সম্মান বেড়ে গেল। মেঘলার চোখে কেন জানি হঠাৎ করে পানি চলে আসলো। নীলের মা মেঘলাকে বুকের সাথে জাপটে ধরে বললেন, কি রে মেঘলা, কাঁদছিস কেন? কি হয়েছে? আমি কি কোনো ভুল কথা বলেছি? মাকে জড়িয়ে ধরে বলল, না মা, এত ভালোবাসা পেয়ে চোখের কোণে পানি চলে আসলো। পাগলি মেয়ে আমার। বলেই মেঘলার কপালে চুমু দিয়ে রুম থেকে চলে গেল। মেঘলা রুম থেকে বেরিয়ে ছাদে উঠল। আজকে তার কেমন জানি লাগছে, ভালো লাগছে না একদম। মোবাইলটা চাপ দিয়ে দেখে বিকেল 5:10 বাজে। নীল তো এখনও এলো না, বলেছিল ঘুরতে যাবে। মেঘলা ছাদের ওপরে পায়চারি করছে। বিকেল ঘনিয়ে যখন সন্ধ্যা হয়ে এলো, তখন মেঘলা ছাদ থেকে নেমে সোজা রুমে ঢুকলো। নীল কেন যে এখনও আসছে না, কত আশা করে বসে আছে মেঘলা, কিন্তু নীলের কোনো খবরই নেই। রাত 10টা। দরজায় কলিং বেলের শব্দে নীলের ভাবি টিনা গিয়ে দরজাটা খুলে দিল। নীলকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। নীলও তাকিয়ে আছে টিনা ভাবির দিকে। মেঘলা দরজার সামনে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করে রাগে ফোঁসাতে লাগলো। কোনো কথা না বলে রুমে ঢুকে বিছানার ওপরে কাত হয়ে শুয়ে পড়ল। একটু পরেই নীল ঢুকলো। মেঘলাকে শোয়া দেখে বুঝতে পারলো মেঘলা অভিমান করেছে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে মেঘলার পিঠে চুমু দিয়ে বলল, সরি মেঘলা, তোমাকে দেওয়া কথা রাখতে পারিনি। আজকে অনেক জরুরি কাজ ছিল, বের হওয়ার কোনো সুযোগ পাইনি। প্লিজ কিছু মনে করো না। মেঘলা নীলের দিকে ফিরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, না, রাগ করিনি। নীল মুচকি হাসি দিয়ে বলল, এই তো আমার জান, আমার কলিজা। কথাটা বলেই নীল চিত হয়ে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। মেঘলা উঠে নীলের বুকের পাশে বসলো। তারপর বালিশটা টান দিয়ে নীলের মাথাটা আরও কাছাকাছি টেনে নিল। নীল চোখ মেলে তাকায়। মেঘলা আর কোমল হাত দিয়ে নীলের মাথায় হাত বুলাতে শুরু করলো। নীলের সমস্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। কি যে অদ্ভুত শিহরণ, ভাষায় প্রকাশ করা যায় না। মুগ্ধ অনুভূতিতে মেঘলার দিকে তাকিয়ে আছে। মেঘলা মনে মনে ভাবছে, জিজ্ঞেস করব ত্রিনা ভাবির দিকে ওভাবে তাকিয়েছিল কেন, কিন্তু জিজ্ঞেস করাটা কি ঠিক হবে? তবুও সাহস করে বলল, নীল, টিনা ভাবির সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? মেঘলার এমন প্রশ্নে লাফিয়ে উঠল নীল। একদম সত্যি করে বলো। ভ্রু কপাল কুঁচকে বলল, মেঘলা এসব কী ধরনের প্রশ্ন করছো? তুমি এত বড় একটা বদনাম আমার নামে কিভাবে দিলে? তোমার বুকটা একবারও কাঁপলো না? মেঘলা তো হতবাক হয়ে নীলের কথা শুনছে। হঠাৎ মেঘলার চোখ পড়ল নীলের ডান গালের ওপরে। গালের ওপরে হালকা করে লিপস্টিকের দাগ বোঝা যাচ্ছে। মেঘলার চোখ আরও বড় বড় হয়ে উঠল। 2 হাত দিয়ে সমানে চোখ কসলাতে লাগলো মেঘলা। আবারও ভালো করে তাকিয়ে দেখলো দাগটা লিপস্টিকেরই। হঠাৎ মেঘলার হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। কী করবে বুঝতে পারছে না। তবুও ও আমতা আমতা করে বলল, নীল! নীল ধমক দিয়ে বলল, তুমি নিজে বিয়ের আগে ভার্জিনিটি বিসর্জন দিয়ে এসেছো, এখন তোমার মতো কি সবাইকে ভাবো নাকি? নীল, তুমি আবারও ঘুরে ফিরে এই একই জায়গায় গিয়ে থেমে যাচ্ছ। তুমি এই কথাটা বারবার বলে আমাকে হার্ট করছো। নীল বিছানা দিয়ে নেমে রুম থেকে বেরিয়ে গেল। মেঘলা বিছানার ওপরে উপর হয়ে কণ্ঠ চেপে ধরে হু হু করে কাঁদতে লাগলো। প্রচণ্ড অনুশোচনায় আত্মহত্যা করতে ইচ্ছে করছে। নীল আমাকে এখনো নোংরা ভাবে। উফ আল্লাহ, এই দিন দেখার থেকে মরে গেলেই ভালো হতো। নীলকে কত করে বোঝালাম, কিন্তু কোনো কাজ হয়নি। মেঘলা যতই ভাবছে, আরও তার 2 চোখ বেয়ে অবিরাম কান্না পাচ্ছে। অনেক রাত পর্যন্ত কেঁদেছে। নীল আর রুমে আসেনি। কাঁদতে কাঁদতে কখন জানি ঘুমিয়ে পড়ল মেঘলা। পরের দিন সকালে উঠে ওয়াশরুমে ঢুকলো। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে মায়ের কাছে গেল। মা নাস্তা বানাচ্ছে। মেঘলাকে দেখে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, কিরে মেঘলা, চেহারার কি হাল বানালি? কাল তো ঠিকই ছিল, এক রাতের ভিতরে চোখ দুটো ফুলে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। একটুও নিজের যত্ন নিতে পারিস না কেমন রে? কাল রাতে প্রচণ্ড মাথা ব্যথা ছিল, তাই ঘুম আসেনি। হুম? মা, নীল কোথায়? নীল তো সেই সকালবেলায় বেরিয়ে গিয়েছে, বলল জরুরি কাজ আছে। কেন, তোকে বলে যায়নি?
জি মা বলেছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে চলে যাবে সেটা বুঝতে পারিনি। হুম, এসব বাদ দে, আয় আমার কাছে একটু সাহায্য কর। মেঘলা ভাবছে, মা আপনার ছেলে আমাকে সন্দেহ করে, কিন্তু আমার মনের ভিতরে যেটা চলছে তার সত্যিটা যাচাই না করা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। নীলের গালে কিভাবে লাগলো লিপস্টিকের দাগ? মেঘলা মায়ের সাথে কথা বলে ড্রয়িং রুমে বসলো। মাথাটা বড্ড ঝিমঝিম করছে, চোখে ঘুম ঘুম ভাব। রাতে ভালো করে ঘুমাতে পারেনি, কেন জানি মনের ভেতরটা শূন্য শূন্য লাগছে। কুশানের ওপরে মাথা রেখে সোফার ওপরে শুয়ে পড়ল মেঘলা। চোখ বন্ধ করে রেখেছে, তবুও চোখ বেয়ে পানি বেরিয়ে আসছে। দু হাত দিয়ে চোখের পানি মুছে নিল মেঘলা। নীলের কথাগুলো খুব মনে পড়ছে। নীলের মতিগতি ভালো লাগছে না। নীলের মা নাস্তা নিয়ে এসে মেঘলাকে শোয়া দেখে খানিকটা চিন্তায় পড়ে গেল। খাবারের বাটিটা টেবিলের ওপরে রেখে মেঘলার মাথার কাছে বসলো। বেশ কিছুক্ষণ ঘুম জড়ানো মুখের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে নীলের মা। মেঘলার কপালে হাত দিয়ে দেখছে গায়ে জ্বর আছে কিনা। না, টেম্পারেচার একদম নর্মাল। হয়তো রাতে ভালো একটা ঘুম হয়নি, তাই শরীরটা দুর্বল হবেই বা কিভাবে? নতুন জায়গা, নতুন পরিবেশ, সব কিছু মানাতে তো অনেকটা সময় লাগবে। আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তখন তো লজ্জায় আমি প্লেট ধুয়ে ভাতও খেতাম না। এভাবে করতে যখন তনু জন্মালো তখন আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিলাম। তনুও ড্রয়িং রুমে এসে হা হয়ে হি হি করে হেসে উঠল। তনুর দিকে আর চোখে তাকায় নীলের মা। মেঘলা হুট করে লাফিয়ে উঠে থরথর করে কাঁপতে লাগলো। নীলের মা মেঘলাকে জড়িয়ে ধরল। তনুকে বলল, তুই এভাবে হাসলি কেন? দেখছিস না মেঘলা শোয়া ছিল? কি রে, তুই ভয় পেয়েছিস? মেঘলা চোখ কসলাতে কসলাতে বলল। না আপু। নীলের মা উঠে গিয়ে নাস্তা নিয়ে এলো। পরোটা ছিঁড়ে ডিম দিয়ে মেঘলার মুখে তুলে দিল। মেঘলা ধীরে ধীরে খেতে লাগলো। খাওয়া শেষ হলে তনু বলল, মেঘলা, বিকেলে মার্কেটে যাবো, তুই রেডি হয়ে থাকিস। আচ্ছা আপু। দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু নীলের কোনো খবর নেই। একটি বারের জন্যও কল দেয়নি। মানুষটা এতটা পাষাণ। মেঘলার ভীষণ চিন্তা হচ্ছিল। মানুষটা এমন কেন? কি চলছে তার মনের ভিতরে কিছুই তো বুঝতে পারছি না। তার কি টিনা ভাবির সাথে রিলেশন চলছে, নাকি অন্য কারোর সাথে? যদিও কারোর সাথে থেকে থাকে তাহলে আমাকে বিয়ে করলো কেন? যতই তার পরিবার তাকে চাপ ক্রিয়েট করুক, তারও উচিত ছিল বিয়েটা ক্যান্সেল করা। আমার জীবনটা মনে হয় নষ্ট হয়ে গেছে। নীল তো আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। বিকেল 5:10 বাজে। তখন তনু মেঘলার রুমে আসলো। মেঘলা, তুই রেডি হয়েছিস? আপু, আমি যাব না, তুমি একাই যাও, আমার শরীরটা ভালো লাগছে না। তনু এগিয়ে এসে মেঘলার কপালে হাত দিয়ে বলল, তোর কি শরীরটা খারাপ নাকি? হ্যাঁ আপু, মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে। ও আচ্ছা, তাহলে তুই রেস্ট নে। আমার তো এমার্জেন্সি যাওয়া লাগবে। আমি যাচ্ছি, নিজের শরীরের দিকে খেয়াল করিস। হুম। প্রায় 30 মিনিট পরে শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসলো নীল। চুলগুলো টাওয়াল দিয়ে মুছছে আর চোখে মেঘলাকে দেখছে। খাটের এক পাশে জানলার পাশে পিঠ ঠেকিয়ে বসলো মেঘলা। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বাইরে থেকে বাতাস এসে মেঘলার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। নীল আর চোখে বাড়ি বাড়ি মেঘলাকে দেখছে। হঠাৎ মেঘলা মাথাটা চেপে ধরে রাখলো। নীল দৌড়ে এসে বলল, কি হয়েছে মেঘলা? মাথায় হাত কেন? মেঘলা বলল, মাথাটা প্রচুর ব্যথা করছে। কখন থেকে? এই তো বিকেল থেকে। ওষুধ খেয়েছো? মাথা নাড়িয়ে বলল, না। সেই বিকাল থেকে মাথা ব্যথা করছে আর এখন রাত প্রায় 11টা বাজে আর তুই মেডিসিন না খেয়ে বসে আছো? মেঘলা, তুমি কি নিজের দিকে খেয়াল করো না? মেঘলা কোনো কথাই বলছে না। নীল ড্রয়ার খুলে মাথা ব্যথার মেডিসিন বের করলো। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে মেঘলার দিকে এগিয়ে দিয়ে বলল, খাও। মেডিসিনটা খেয়ে গ্লাসটা নীলের দিকে এগিয়ে দিল মেঘলা। আচ্ছা মেঘলা, রাতে কি খেয়েছো? কিছু না। কিছু না মানে? দুপুরে খেয়েছিলাম, আর এখন পর্যন্ত কিছু খাইনি। ঠোঁটে কামড় দিয়ে চেপে ধরে বলল, তুমি যে কিছু খাওনি এতক্ষণ বলনি কেন? জানো না খালি পেটে ওষুধ খেতে নেই? নীল ডাইনিং টেবিলে গিয়ে প্লেটে করে ভাত, মুরগির গোস্ত, সবজি নিয়ে মেঘলার রুমে ঢুকলো। নীলের হাতে খাবারের প্লেট দেখে আশ্চর্য হয়ে যায় মেঘলা। মনে মনে ভাবছে, কি ব্যাপার, নীল খাবার নিয়ে এসেছে? ভাবতেই তো পারছি না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। নীল খাবারের প্লেট নিয়ে বিছানার উপরে হাঁটু ভাঁজ করে বসলো। ভাত মেখে এক লকমা মেঘলার মুখে দিল।
মেঘলা তো নীলের এমন কাণ্ড দেখে রীতিমতো হা হয়ে গেছে। যে ছেলে প্লেট ধুয়ে খায় না সে কিনা আমাকে খাইয়ে দিচ্ছে। কয়েক লকমা খাওয়ার পরে মেঘলা খাবে না বললে নীল প্রচণ্ড রাগ করে বলল, এতটুকু ভাত খেতে পারবে না? এটা আমি শুনবো না। সম্পূর্ণ ভাত শেষ করতে হবে। মেঘলা অনেক কষ্টে পুরো খাবারটা শেষ করলো। নীল তো অনেক খুশি মেঘলা তার কথা রাখাই। নীল খাওয়া শেষ করে মেঘলার পাশে শুয়ে পড়ল। দুজনে দুদিকে ফিরে শুয়ে আছে, কেউ কারো দিকে তাকাচ্ছে না। মেঘলা গায়ের ওড়নাটা 2 হাত দিয়ে টানছে, তারপর কাত হয়ে নীলের দিকে ফিরল। মেঘলা নিজের হাতটা নীলের পিঠে দিতেই নীল চমকে উঠে বলল, কি করছো মেঘলা? কি করেছি? আমাকে ধরলে যে? কেন? তোমাকে ধরা যাবে না? মেঘলা, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে আঘাত দিতে চাই না। তুমি যা চাচ্ছ আমি বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না। কেন নীল? আমি কি তোমার স্ত্রী না? তাহলে আমার প্রতি তোমার এত অনীহা কেন? আমি তোমাকে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, তাই তোমার থেকে দূরে থাকছি। আমি তোমাকে আমার স্ত্রীর অধিকারটা দিতে পারবো না। আই এম সরি মেঘলা। এছাড়া তোমার যা যা দরকার সবটা আমি দিব, কোথাও কোনো কমতি রাখবো না, আই প্রমিস। শুধুমাত্র শারীরিক চাহিদা হলেই সুখ হয় না, মানসিক চাহিদারও একটা ব্যাপার আছে মেঘলা। আমি কয়েকদিন ধরে ডিপ্রেশনে ভুগছি, তাই আমার পক্ষে তোমার চাহিদা পূরণ করা সম্ভব না। আর শোনো, সবাই দেখবে আমরা স্বামী স্ত্রী হিসাবে একত্রে আছি, কিন্তু আমরা তো জানবো আমাদের ভিতরে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না, শুধুমাত্র বন্ধুত্ব থাকবে। নীল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? বলো। তোমার কি কারোর সাথে সম্পর্ক আছে? নীল মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোমার সাথে আমাকে জোর করে বিয়ে করিয়েছে। এখন তুমি বলো, যাকে ভালোবাসি তাকে চাওয়া কি অন্যায়? তুমি এখানে শুধুমাত্র আমার বউয়ের মতো হয়ে থাকবে। সময় সুযোগ বুঝে আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে নিব। নীল, তুমি এসব কি বলছো? তাহলে বিয়ের আগে আমাকে বললে না কেন? আমার লাইফটা নষ্ট করার কি দরকার ছিল? নীল কোনো উত্তর দিচ্ছে না। মেঘলা নীলের এমন কথা শুনে চোখের জল ছেড়ে দিল। কি শুনলো সে? এখন কি করবে? ডিভোর্স হলে এই মুখ সবাইকে কিভাবে দেখাবে? নীল মাথার বালিশটা হাতে নিয়ে ফ্লোরে গিয়ে শুয়ে পড়ল। মেঘলা তো হতবাক হয়ে নীলের দিকে তাকিয়ে আছে। তারপর বালিশের ওপরে মাথা দিয়ে কাত হয়ে শুয়ে পড়ল মেঘলা। নিজের মনকে কিছুতেই মানাতে পারছে না। কি শুনলো এটা? নীল কাউকে ভালোবাসে আর তাকেই বিয়ে করবে, তাহলে আমার কি হবে? মেঘলার চোখ বেয়ে গড়িয়ে পানি পড়ছে। সারা রাত চোখের পাতা এক করেনি মেঘলা। সকালে সূর্যের মিষ্টি আলোয় চোখ মেলে তাকিয়ে দেখলেও নীল রুমে নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 6টা বেজে 5 মিনিট। মনে মনে ভাবছে, এই সকালবেলা নীল কোথায় গেল? ওয়াশরুমের দিকে চোখ পড়তে চমকে উঠল মেঘলা। দরজাটা অর্ধেকটা খোলা, কিন্তু ভেতরে লাইট জ্বলছে। মেঘলা ভয়ে ভয়ে বিছানা দিয়ে নেমে ওয়াশরুমের কাছে দাঁড়াতেই নীল বাইরে বেরিয়ে আসলো। মেঘলাকে দেখেই ভ্রু কপাল কুঁচকে বলল, এ কি তুমি? আমতামতা করে বলল। মানে মুখটা বাঁকিয়ে বলল, মানে না করে কি হয়েছে সেটা বলো। আমি ওয়াশরুমে যাব। ও আচ্ছা। নীল টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে চেয়ার টেনে বসলো। মেঘলাও বেরিয়ে এসে নীলের পাশের চেয়ারটাতে বসলো। মেঘলা আর চোখে বারবার নীলের দিকে তাকাচ্ছে। নীল মোবাইলটা চাপাচাপি করছে। মেঘলা ভালো করে খেয়াল করছে কোনো একটা মেয়ের সাথে চ্যাটিং করছে। দেখে মনের ভেতরটা ছ্যাদ করে উঠল। মনে হচ্ছে বুকের ওপরে কেউ পাথর রেখে দিয়েছে। মেঘলা ভয়ে ভয়ে নীলকে বলে ফেলল, আমি কি তোমার হাতটা ধরতে পারি? নীল মেঘলার কথার কোনো উত্তর দিচ্ছে না। মোবাইল চাপতেছে তো চাপতেছে। মেঘলা আবারও বলল, নীল, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? মেঘলার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমায় ডাকছো? এই রুমে তুমি ছাড়া কে আছে? আচ্ছা, কি বলবে বলো। আমি কি তোমার হাতটা ধরতে পারবো? একদম না। আমার হাত ধরে কি করবে? ইচ্ছে করছে তোমার হাতটা ধরতে। মেঘলা, সব কিছুর একটা লিমিট আছে। রাতে তোমাকে কি বলেছিলাম সেগুলো কি ভুলে গিয়েছো? না, ভুলিনি। কিন্তু নীল, আমাকে কি তোমার স্ত্রীর অধিকার দেয়া যায় না? বিশ্বাস করো, তোমার কাছে কখনো কিছু চাইবো না। তুমি আমাকে ডিভোর্স দিও না, বড্ড ভালোবাসি তোমাকে। নীল মোবাইলটা বিছানার ওপরে ছুঁড়ে ফেলে রাগী লোকে মেঘলার দিকে তাকিয়ে বলল, ন্যাকামি বন্ধ করো। সোজা কথা কি বুঝতে পারো না? মেঘলা, তুমি কান খুলে শুনে রাখো। আমি তোমাকে স্ত্রীর অধিকার কখনো দিতে পারবো না। তুমি আমার একজন ভালো বন্ধু হয়ে থাকতে পারো। কথা দিচ্ছি, সারা জীবন তোমার পাশে থাকবো। না নীল, আমি তোমার বইয়ের মর্যাদা চাই। জাস্ট এনাফ মেঘলা। এবার তোমাকে কিছু কথা না বললেই নয়। কথাগুলো বলতে চাইনি, তবুও বলতে বাধ্য হলাম। স্বামী স্ত্রী সম্পর্কটা এমন একটা সম্পর্ক
যেটা খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়। কেন জানো? একদম খাপে খাপে না মিললে সেই সম্পর্কে কোনো ফিলিংস থাকে না। সম্পর্কটা শুধুমাত্র শারীরিক চাহিদা হলেই হবে না, মানসিক এবং সামাজিকেরও একটা ব্যাপার আছে। সারাদিন ব্যস্ত থাকার পরে এসে যদি বউকে নিজের যোগ্য মনে না হয়, তখন আর বাসায় এসে শান্তি পাওয়া যায় না। আমি সবসময় স্মার্ট মেয়ে পছন্দ করি, যাকে নিয়ে সমাজে চলা যায়। মেঘলা, তুমি নিজেকে কতটা স্মার্ট মনে করো? নীলের এমন প্রশ্নে মেঘলা বাকরুদ্ধ হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো। নীল, আমি নিজেকে কখনো স্মার্ট ভাবিনি। আর আমি খুব সাধারণ একটা মেয়ে। আমাকে তুমি এসব বলছো কেন? কথাটা যেহেতু বলেছি, নিশ্চয়ই কারণ আছে। আয়নায় নিজেকে কখনো দেখেছো মেঘলা? তুমি কতটা স্মার্ট, তুমি কতটা শর্ট, আমার কাঁধ পর্যন্ত পড়ো। আমি সবসময় ফর্সা মেয়ে পছন্দ করি, আর তুমি 5 ফুটও না। তুমি যদি আমার পাশে দাঁড়াও আমার ভীষণ লজ্জা লাগে। তুমি মধ্যবিত্ত ঘরের মেয়ে, সেটা আমি জানি, আর তোমার পক্ষে আমার সমান সমান হওয়াও সম্ভব না। তুমি যেমন আমাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কাঙাল, ঠিক আমিও তেমনি ওকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য কাঙাল। মেঘলা, তুমি আর কখনো এই ব্যাপারটা নিয়ে প্যানপ্যানানি করবে না। আর হ্যাঁ, তোমার আর আমার ভিতরে যে কথাগুলো হলো, এগুলো আবার যেন তৃতীয় ব্যক্তি জানতে না পারে। মেঘলার কাছে নীলের কথাগুলো এলোমেলো লাগছে। নীল, তুমি আমাকে যতই ইগনোর করো, যতই অবহেলা করো, আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। মেঘলার খুব কষ্ট লাগছে। মাথার বাঁ পাশে প্রচণ্ড ব্যথা করছে। সব কিছু কেন জানি মাথার উপর দিয়ে যাচ্ছে। নীলকে একটাবারও ছুঁয়ে দেখার সৌভাগ্য হলো না। মেঘলা ওয়াশরুমে ঢুকে বেশি করে চোখে পানি ছিটিয়ে মুখটা মুছে ডাইনিং টেবিলের কাছে গেল। রান্নাঘর থেকে নাস্তার বাটিগুলো এনে টেবিলে সাজাচ্ছে মেঘলা। মেঘলা নীলের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। নীল টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসলো। মেঘলা নীলের পাশের চেয়ারে বসলো। টিনা ভাবি এসে নীলের সোজাসুজি বসলো। তারপর টিনা ভাবি নিজের প্লেটে খাবার বেড়ে খাচ্ছে আর বাঁকা চোখে নীলের দিকে তাকাচ্ছে। মেঘলা মনে মনে ভাবছে, নীলের সাথে তৃণাভাবের কোনো সম্পর্ক নেই তো? নীল খাবারের প্লেটটা সামনে রেখে অন্যদিকে তাকিয়ে আছে। কি হলো? নীল খাচ্ছে না কেন? খাবো না। কেন? এমনি। নীলের মা দৌড়ে এসে বলল। কি হয়েছে নীল? হঠাৎ নীলের নাস্তার প্লেটে চোখ পড়লো তার। তারপরে প্লেটটা চেঞ্জ করে আরেকটা প্লেটে খাবার বেড়ে দিল। নীল কোনো রকমে খাওয়া শেষ করে বাসা থেকে অফিসে চলে গেল। টিনাও খাওয়া শেষ করে চলে গেল। মেঘলা নীলের মায়ের দিকে তাকিয়ে কিছু বলার আগে তিনি বলল, আমি জানি তুই কি বলবি। নীল নাস্তা কেন করলো না আগে প্লেটটাই না? হ্যাঁ মা, কি সমস্যা ছিল? আমাদের বাসায় যার যার প্লেট আলাদা করা। তুই আমার প্লেটে নীলের খাবার বেড়ে দিয়েছিলি, তাই ও খায়নি। আচ্ছা মা। আমারই দোষ হয়েছে, তোকে আগেই বলা উচিত ছিল। টেবিলের ওপরে নীলের মোবাইলটা পড়ে আছে। নীল ভুলবশত রেখে গেছে। মেঘলা মোবাইলটা হাতে নিয়ে নিজের রুমে ঢুকলো। তারপরে বিছানার ওপরে রেখে শুয়ে পড়ল। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনের ওপরে তুলির নাম ভেসে উঠল। নামটা দেখেই মুখটা কালো হয়ে গেল মেঘলার। এই তুলিটাকে কিছুই কাজ করছে না। মেঘলার ভালো লাগছিল না, তাই নিজের মোবাইলটা হাতে নিয়ে মায়ের কাছে কল দিল। এমন সময় নীলও মেঘলার ফোনে কল দিয়ে ওয়েটিং পেয়ে কলটা কেটে দিল। প্রায় 20 মিনিট পর আবারও নীল কল দিল। তখনও ফোন ওয়েটিং, কারণ মেঘলা ওর মায়ের সাথে কথা বলছিল। নীল টেলিফোনের রিসিভারটা ঠাস করে রেখে মনে মনে বলছে, মেঘলা তুহিনের সাথে আবারও রিলেশন শুরু করেছে। ছি, মেয়েরা এমনই, ধরে আর সারে। কথা বলা শেষ হলে মেঘলা মোবাইলটা ড্রেসিং টেবিলের উপরে রাখলো। রাত 10টা। নীল রুমে এসে মেঘলার দিকে এক পলক তাকিয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ল। মেঘলা ভাবছে নীলকে কি খেতে ডাকবো নাকি আবার রেগে যাবে। মেঘলা ভীষণ টেনশনের ভিতরে বসে আছে। গালে হাত দিয়ে নীলের দিকে তাকিয়ে আছে। মেঘলা ভয়ে ভয়ে নীলের পাশে বসে আস্তে করে ডাক দিয়ে বলল, খেতে চলো। না, খাবো না। কেন খাবে না? খিদে নেই। খিদে নেই বললেই হবে নাকি? এত বড় রাতে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তো। প্লিজ চলো। বললাম তো খাবো না। শুধু কানের কাছে বসে প্যান প্যান করছো কেন? মেঘলা নীলের হাত ধরে বলল, তোমার সমস্ত রাগ তো আমার উপরে, তাই না? তাহলে নিজের শরীরকে কষ্ট দিচ্ছ কেন? আমি জানি নীল, তুমি না খেয়ে থাকতে পারো না। তাই আবারও বলছি, খেতে চলো। নীল এবার রাগান্বিত হয়ে চোখ দুটো বড় বড় করে বলল, আমি বুঝতে পারছি না তুমি আমার পিছনে কেন পড়ে আছো। আমি খাবো না বলছি, তবুও জোর করছো। তোমাকে আমি সেই অধিকার দেইনি যে এত জোর খাটাবে। আমি তোমার কাছে তো সেই অধিকার নিয়ে জোর করছি না। আমি শুধু তোমাকে খেতে বলেছি। তুমি না বলেছিলে আমাকে বন্ধু হিসেবে দেখবে? তাহলে সেই বন্ধুত্বের অধিকারী না হয় বললাম। নীল ভ্রু কপাল কোসকাতে কোসকাতে বলল, তাহলে ঠিক আছে। নীলকে সাথে করে মেঘলা ডাইনিং টেবিলের কাছে গেল। নীলের প্লেটে খাবার বেড়ে দিল।
নীল এক লকমা মুখে তুলতেই বলল, মেঘলা তুমি খেয়েছো? মেঘলা কোনো উত্তর দিচ্ছে না। নীল মাথাটা ঘুরিয়ে মেঘলার দিকে তাকিয়ে বলল, কি হলো, কিছু জিজ্ঞাসা করছি উত্তর দিচ্ছ না যে? খাইনি। এটা কেমন কথা হলো মেঘলা? তুমি খাওনি তাহলে আমাকে খেতে বললে কেন? আসলে স্বামীকে না খাইয়ে আমি কিভাবে খাই? তুমি এখন খাচ্ছ, তাই আমিও এখন খাবো। নীল মেঘলার হাত ধরে পাশের চেয়ারটাতে বসিয়ে নিজের হাতে মেঘলার মুখে ভাত তুলে দিল। মেঘলা খাচ্ছে আর নীলের দিকে তাকাচ্ছে। পরম তৃপ্তির সাথে মেঘলা রাতের খাবার শেষ করে রুমে গেল। মেঘলা বিছানায় শুয়ে পড়ল। মনটা ভীষণ খারাপ লাগছে, বুক ফেটে কান্না পাচ্ছে। নীলকে কিছুতেই ভুলতে পারছে না। মনে হচ্ছে ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে, নীল, পেছনের সমস্ত কিছু ভুলে গিয়ে চলো না, আমরা আবার নতুন করে স্বপ্ন দেখি। তোমার বুকে মাথা রেখে আমি সারা জীবন কাটাতে চাই। পারবে না আমার হাত দুটো ধরে রাখতে? কিন্তু নীলকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। বলেই হু হু করে কেঁদে উঠল। খুব সকালে ঘুম ভাঙে মেঘলার। চোখ মেলে তাকিয়ে দেখে নীলের বুকের উপরে মাথা রেখে শুয়ে আছে। ঘুম ভাঙার পরও সেখান থেকে সরছে না মেঘলা। ভালো লাগছে এভাবে ওর বুকের উপরে মাথা রেখে শুয়ে থাকতে। নীলের মুখের দিকে তাকিয়ে আছে মেঘলা। গতকাল রাতে তো নীল ফ্লোরে শুয়েছিল, তাহলে বিছানার ওপর আসলো কখন? নীলের চুলগুলো অসম্ভব সুন্দর, ঠোঁট দুটো গোলাপি রঙের। ইচ্ছে করে আলতো করে চুমু দিতে। তাহলেই তো নীল সজাগ হয়ে যাবে। নীল ঘুম থেকে উঠে যদি দেখে মেঘলা ওর বুকের উপরে শুয়ে আছে, তাহলে প্রচণ্ড রকমই রেগে যাবে। না, এভাবে শুয়ে থাকাটা ঠিক হবে না। উঠে যাওয়াটাই ভালো হবে। মেঘলা ফ্রেশ হয়ে রুমে এসে দেখে নীল ঘুমোচ্ছে। আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজেকে দেখছে মেঘলা। ড্রেসিং টেবিলের ওপরে রাখা চুড়িগুলো দু হাতে পরে নিল। কানটা খালি ছিল, তাই ছোট্ট একটা জোড়া দুল পরল। ঠোঁটে হালকা করে গোলাপি রঙের লিপস্টিক লাগালো। নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা টেনে দিয়ে রুম থেকে বের হলো। বাসায় কেউ এখনও ওঠেনি, তাই রান্নাঘরে ঢুকে প্রথমে নাস্তা তৈরি করলো। নীলের জন্য এক মগ রং চা মশলা দিয়ে বানিয়ে ওর রুমে নিয়ে গেল। দরজার সামনে গিয়ে চায়ের মগ নিয়ে দাঁড়িয়ে আছে মেঘলা। নীল এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। চায়ের মগটা টেবিলের উপরে রেখে নীলের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, তোমার বেডটি এসে গেছে, জলদি উঠে খেয়ে নাও। আচমকায় ঘুমের ঘোরে লাফিয়ে উঠল নীল। মেঘলাকে দেখে থরথর করে কাঁপতে লাগলো। বেশ কিছুক্ষণ থ মেরে বসে আছে। মাথাটা হঠাৎ করে ঝিমঝিম লাগছে। মেঘলাকে জোরে ধমক দিয়ে বলল, কি শুরু করেছো এটা? তুমি কি বাচ্চা নাকি? ঘুমের ঘরে এভাবে কেউ ডাকে? মেঘলা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমতা করে বলল, আমি তো তোমার জন্য চা করে এনেছিলাম, রাতে দেরি করে ঘুমিয়েছো, তাই ভাবলাম চা খেলে ঘুমের ঘোরটা কেটে যাবে। তাছাড়া আজকে তোমার অফিস আছে না? আজকে শুক্রবার, আজকে আমার হলিডে। তোমার কি মাথায় গোবর ভরা একটু বুদ্ধি নেই? একটা দিন একটু আরাম করে ঘুমাবো ভাবছিলাম, দিলে তো সব পণ্ড করে। সরি নীল, আসলে আমি বুঝতে পারিনি। এখন সরি টরি বলে লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে। চা দাও। ভয়ে ভয়ে মেঘলা চায়ের মগটা এগিয়ে দিল। মেঘলার হাত থেকে মগটা নিয়ে এক টানে চা খেয়ে নিল। চাটা ঠান্ডা হয়ে গেছে, পারলে নাস্তার পরে এক মগ কফি করে দিও। আমি চা পছন্দ করি না। ও আচ্ছা। নীল ওয়াশরুমে ঢুকলেই মেঘলা বাইরে চলে গেল। টেবিলে নাস্তা সাজাচ্ছে মেঘলা। ততক্ষণে বাসার সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসলো। একে একে সবাই নাস্তা খেয়ে চলে গেল, কিন্তু নীল এখনও আসছে না। মেঘলা তো নীলের আসার জন্য অপেক্ষা করছে। হঠাৎ নীল রেডি হয়ে ডাইনিং টেবিলে এসে বসলো। নীল দেখতে পাচ্ছে মেঘলা মুখটা মলিন করে রেখেছে। নীল খেতে খেতে বলল, মেঘলা, বিকেলে ঘুরতে বের হব, তুমি রেডি হয়ে থেকো। বিকাল 5টার ভিতরে আমি তোমাকে রিসিভ করতে চলে আসবো। নীলের কথা শুনে ফিক করে হাসলো মেঘলা। তবুও অভিনয় করে বলল, কি দরকার ঘুরতে যাওয়ার? নীল মেঘলার মুখের দিকে তাকিয়ে বলল, মেঘলা, তুমি আমাকে কতখানি চিনেছো আমি জানি না, তবে এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো বেশি প্যানপ্যানানি আমার পছন্দ না। সো যেটা বলেছি তুমি সেটাই করবে। আচ্ছা। বলে উল্টো দিকে তাকিয়ে মুখ চেপে ধরে হাসলো মেঘলা। আজকে সে দারুণ খুশি। নীল তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছে। নীল চলে গেলে মেঘলা প্লেট বাটি গ্লাস সব কিছু ধুয়ে রাখলো। মেঘলার মন আজ খুশিতে উতলা হয়ে গেছে। সময় যেন তার কাটছেই না। সারাক্ষণ ঘড়ির দিকে তাকাচ্ছে কখন 5টা বাজবে। মেঘলা 3 পিস পরলো, একদম হালকার উপরে সেজেছে। চুলগুলো খোপা করে মাথায় ওড়নাটা দিয়ে আটকে নিল। দেখতে দেখতে বিকেল 5টা বেজে 5 মিনিটে কলিং বেল বেজে উঠল। ওড়নাটা ঠিকঠাক করে পা থেকে মাথা পর্যন্ত দেখছে নিজেকে। ঠিক তখনই নীল এসে মেঘলার মাথা থেকে ওড়নাটা খুলল। নীলের মুখের দিকে তাকিয়ে বলল, আঙুল দিয়ে মেঘলার ঠোঁট চেপে ধরে কানের কাছে ঠোঁট নিয়ে বলল, রং। হুশ, একটু কথা বলবে না? দেখো আমি কি করি।
মেঘলা তো হা হয়ে তাকিয়ে থাকলো। নীল মেঘলার খোপায় বেলি ফুলের মালা দিয়ে দিল। মেঘলাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, মহারানী, দেখো তোমাকে কত সুন্দর লাগছে বেলি ফুল দেওয়াতে। মাথায় কোনো কাপড় দিবে না, যেভাবে আছো এভাবেই চলো, উঠতে দাও। নীল মেঘলার হাত ধরে বাসা থেকে নিচে নেমে গাড়ি বের করলো। মেঘলাকে সামনের সিটে বসিয়ে দিয়ে কোমরে সিট বেল্ট বেঁধে দিল। তারপর গাড়ি স্টার্ট করলো। প্রায় 20 মিনিট পরে নীলের গাড়িটি ব্রিজের ওপরে গিয়ে থামলো। মেঘলা গাড়ির গ্লাস দিয়ে বাইরের দিকে তাকাচ্ছে। চারপাশে কোনো ঘরবাড়ি নেই। নীল গাড়ি থেকে নেমে মেঘলাকে নামানোর জন্য দরজাটা খুলে দিল। মেঘলা নেমে ব্রিজের ওপরে দাঁড়ালো। ব্রিজের ওপরে তেমন লোকজনের আনাগোনা নেই, কয়েকজন আসছে আর যাচ্ছে। মেঘলা গিয়ে ব্রিজের রেলিং ঘষে দাঁড়িয়ে আছে। নীলও মেঘলার পাশে গিয়ে দাঁড়ায়। হালকা বাতাসে মেঘলার সামনে চুলগুলো উড়ে উড়ে মুখের ওপরে পড়ছে। নীল এক ধারে মেঘলার দিকে তাকিয়ে আছে। মেঘলার চুলগুলো বাতাসে খুলে গেল। মেঘলা আবারও চুলগুলো খোপা করতে নিলেই নীল বাধা দিয়ে বলল, দারুণ লাগছে তোমাকে এই অবস্থায় দেখতে। নীলের এমন কথা শুনে মেঘলা তো পুরোই অবাক হয়ে গেল। নীলের মাথা কি খারাপ হয়ে গেছে? এখন আবার এসব বলছে? ভালোবাসে অন্য একজনকে, আর আমাকে বলে দারুণ লাগছে। নীলের মতিগতি তো কিছুই বুঝতে পারছি না। নীলের পেছন থেকে বলল, নীল পেছনে ঘুরে তাকিয়ে বলল, আরে সানি তুই, আমি বিশ্বাস করতে পারছি না, তুই দেশে কবে আসলি? সানি বলল, আরে বলিস না, সে অনেক কথা, পরে সময় করে বলবো। আর দেশে এসেছি আজকে 15 দিন হলো। ও ভালো, বাসে গেলি না কেন? সরি দোষ, সময় করে উঠতে পারেনি। মেঘলার দিকে তাকিয়ে বলল, সাথে কে? তোর ভাবি। আরে শালার বেটা, তুই বিয়ে করে ফেললি? এখন তোর ওয়াইফের সাথে ইন্ট্রোডিউস করা। মেঘলা, এই হলো আমার স্কুল এবং কলেজের ফ্রেন্ড সানি, যার সাথে আড্ডা না দিলে আমার পেটের ভাত হজম হতো না। মেঘলা মুখ টিপে টিপে হাসছে। আচ্ছা নীল, তুই অবশেষে খাটো মেয়েকে বিয়ে করলি? তুই না খাটো মেয়েকে পছন্দ করিস না, তবু করলি কেন? পরিবারের চাপে পড়ে নাকি? নীল কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে আছে। কিরে নীল, লজ্জা পাচ্ছিস কেন? আমি তোর সাথে মজা করতেছি বেটা। এদিকে তাকা, তোর বউ খাটো হলেও কিন্তু অনেক সুন্দরী, মাশাল্লাহ। আমার তো পছন্দ হয়েছে। ভাবি আমার জন্য আপনার মতো একটা মেয়ে দেখেন তো, আমিও বিয়ে করব। আচ্ছা। নীল মেঘলার হাত ধরে গাড়িতে উঠে বসলো। যাই সানি, তোর সাথে পরে কথা হবে। নীল মেঘলার হাত ধরে গাড়িতে উঠে বলল। নীল গাড়িতে উঠে খুব জোরে গাড়ি চালাচ্ছে। হঠাৎ গাড়িটা ব্রেক দিয়ে দিয়ে থামালো। নীল মেঘলার দিকে তাকিয়ে বলল, সানির সাথে তোমার কতদিনের সম্পর্ক? নীলের এমন আজব প্রশ্নে মেঘলার চোখ কপালে উঠল। সানির সাথে আমার আজকে প্রথম দেখা হলো। আর নীল কি বলছে এসব? মাথায় তো কিছুই কাজ করছে না। মেঘলার ফোনটা বাজছে। স্ক্রিনের ওপরে তুহিনের নামটা ভেসে উঠল। নীল লুকি মেরে মোবাইলের ভেসে ওঠা নামটা দেখে ফেলল। তুহিনের নামটা দেখেই বারবার ঢোক গিলছে মেঘলা। মনের ভেতরে খসখসনি শুরু হয়ে গেল নীলের। মেঘলা ঢোক গিলছে আর চোখে নীলের দিকে তাকাচ্ছে। মেঘলারও মনের ভেতরে খসখস শুরু হয়ে গেছে। মেঘলা কলটা রিসিভ করলো না। নীল আরও জোরে জোরে গাড়ি চালাচ্ছে। আবারও ফোন বাজতে লাগলো। তুহিন আবারও কল করেছে। এবার প্রচণ্ড রাগে খেপে গেল নীল। নীল গাড়িটা দাঁড় করিয়ে বলল, তুমি কথা বলো, আমি বাইরে যাচ্ছি। মানে কি নীল? কেন মানে তুমি বোঝো না? আমি তোমাকে সুযোগ দিচ্ছি, যাও প্রেম করো। নীল, কি সব কথা বলছো? নীল গাড়ি থেকে নেমে রাস্তায় ব্রিজের সাথে এক পা তুলে দাঁড়িয়ে আছে। মেঘলাও গাড়ি থেকে নেমে নীলের পাশে দাঁড়িয়ে বলল, নীল, বাসায় চলো। কথা বলা শেষ? তোমার সমস্যা কি নীল? তুমি আমাকে সহ্য করতে পারো না, এটা মানলাম, কিন্তু ব্যবহার এত খারাপ করছো কেন? মেঘলা এত কথা বলছো কেন? যাও ফোনটা রিসিভ করো। মেঘলার ফোন আবারও বাজতে লাগলো। ফোনটা রিসিভ করে। তোমার সমস্যা কি? বারবার কেন কল দিচ্ছ? তুমি জানো না আমি এখন নীলের ওয়াইফ? তবুও আমাকে ডিস্টার্ব করছো কেন? আর তুমিও তো বিয়ে করে সংসার পেতেছো, তাহলে এখন আমার সংসারে আগুন লাগাতে কেন এসেছো? মেঘলা, প্লিজ শান্ত হও। আমি তোমার সংসারে আগুন লাগানোর জন্য কল দিইনি। অনেক দিন তোমার সাথে কথা হয়নি, তাই বন্ধু হিসেবে কল দিলাম। কেমন আছো মেঘলা? আলহামদুলিল্লাহ, নীল আমাকে অনেক সুখে রেখেছে। মেঘলা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। মেঘলা, আমরা কি পারি না দুজনে আবার এক হতে? না তুহিন, এটা কখনো সম্ভব না। মানুষের জীবনে বিয়ে তো একবারই হয়। আমি নীলকে অনেক ভালোবাসি। মেঘলা, তুমি বোঝার চেষ্টা করো। নীল একটা পাগল, শুধু সন্দেহ করে তোমাকে। ওর রাগ অনেক বেশি। তার থেকে
তুমি আমার কাছে চলে এসো, আমারও বিয়ে করে নিব। চুপ করো তুহিন, আর একটা কথাও বলবে না। আমি জানি আমার নীলের রাগ বেশি, মানলাম ও আমাকে সন্দেহ করে, কিন্তু আমি তো নীলকে রিয়েল লাভ করি। ওকে ছাড়া বেঁচে থাকা সম্ভব না আমার। মেঘলা, আবেগ দিয়ে জীবন চলে না। আমি আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করি। মেঘলা প্লিজ আমার কথাটা রাখো, কথা দিচ্ছি সারা জীবন সুখে রাখবো। হাসালে তুহিন, সুখ দুঃখ আল্লাহর দান, এটা জোর করে কেউ পায় না। আর তুমি আমাকে ভাঙানি দিচ্ছ? তোমার এত হিংসে হচ্ছে কেন? নিজে তো নিজের সব কিছু গুছিয়ে নিয়েছো, তাহলে আজ আমার সংসার ভাঙার পেছনে লেগেছো কেন? মেঘলা, তুমি তো জানো আমি নিজের ইচ্ছায় বিয়েটা করিনি, বাবা মা আমাকে জোর করে করিয়েছিল। ও হ্যাঁ, মনে পড়লো। বিয়েটা না হয় তোমার বাবা মার জোর করে করিয়েছিল, আমি মানলাম। তাহলে যে তোমার বাচ্চাটা হলো, সেটা কি একসাথে না শুয়ে হয়ে গেছে? তোমার বাবা মা কি এটাও বলে দিয়েছিল বইয়ের সাথে এক বিছানায় শুয়ে কোথায় কোথায় টাচ করবে আর কি করলে একটা বাচ্চা পয়দা হবে? আমি তো তোমাকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু বাবা মায়ের সাথে পেরে উঠিনি। তোমার এই কথাটা মানতে পারলাম না। তুমি তখন ম্যাচুয়ার ছিলে, ভালো একটা জব করতে। তুমি কি তখন পারতে না আমাকে একা বিয়ে করে আলাদা রাখতে? তোমার তো অ্যাবিলিটি ছিল আমার ভরণ পোষণ করার, কিন্তু তুমি কি করলে? মেয়েদের মতো হাতে চুড়ি পরে মায়ের আঁচলে গিয়ে মুখ লুকালে। এখন নিজের দোষ ঢাকার জন্য বাবা মায়ের দোষ দিয়ে এড়িয়ে যেতে চাচ্ছ। ফার্দার আমাকে আর কখনো কল দিবে না, বলেই কলটা কেটে মোবাইলটা গাড়িতে ছুঁড়ে মারলো। নীল মেঘলার কথা শুনে হতবাক হয়ে তাকিয়ে আছে। মেঘলা গাড়িতে গিয়ে বসলো, নীলও গাড়িতে এসে বসলো। মেঘলা তুহিনকে ইচ্ছা মতো গালি দিচ্ছে আস্তে আস্তে। শালা হারামজাদা, এতদিন পরে কোথা থেকে আসলো আর এসে উল্টাপাল্টা কথা বলে মেঘলার মেজাজটা বিগড়ে দিল। নীল গাড়ি স্টার্ট করলো, খুব দ্রুত ছুটছে নীলের গাড়ি। মেঘলা গাড়ির সিটে হেলান দিয়ে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে তুহিনের কথাগুলো ভাবছে। ভাবতে ভাবতে মেঘলা সিটের সাথে হেলান দিয়েই ঘুমিয়ে পড়লো। নীল মেঘলার ঘুম জড়ানো মুখের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। কি সুন্দর লাগছে মেঘলাকে। কিছুক্ষণ বাদেই মেঘলার ঘাড় বাঁকিয়ে মাথা নীলের কোলের ওপরে পড়ল। নীল এক হাত দিয়ে মেঘলার ঘাড় ঠিক করে দিল, কিন্তু মেঘলার ঘুম ভাঙেনি। নীল মেঘলার কপালে আলতো করে চুমু এঁকে দিল। বাসা অবধি পৌঁছে গেছে নীলের গাড়ি। মেঘলা এখনও ঘুমোচ্ছে। নীল মেঘলাকে কোলে তুলে নিয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালেই টিনা ভাবি এসে দরজাটা খুলে দিল। নীলের কোলে মেঘলাকে দেখে জোরে চিৎকার করে বলল, এ কি, মেঘলার কি হয়েছে? আস্তে কথা বলো, দেখছো না ও ঘুমাচ্ছে। নীল মেঘলাকে কোলে নিয়ে নিজের রুমে ঢুকে বিছানার উপরে শুইয়ে দিল। চীনা ভাবি নিজের রুমে এসে বলল, কথা ছিল। এখন আমি ব্যস্ত, সময় করে শুনে নিব। আচ্ছা, জরুরি কিন্তু। হুম। নীল মেঘলাকে শুইয়ে রেখে ছাদে উঠল। নীল ভাবছে, হৃদয়ের অদৃশ্য শূন্য ডায়েরির পাতায় অনেক কথা জমা হয়ে আছে, কিন্তু কি করে মেঘলাকে বলবো বুঝতে পারছি না। কারণ জীবনে কাউকে নিজের ব্যাপারে কোনোদিন কিছু বলিনি, আজও তাই চুপ করে আছি। নীল মুখে হাত দিতেই বুকের ভেতরটা কেমন করে যেন কেঁদে ওঠে। মেঘলাকে কি করে বোঝাবো আমার শরীরের প্রতিটি অংশে শিরা উপশিরা শুধু মেঘলার নামটাই লুকিয়ে আছে। অনেক ভালোবাসি মেঘলাকে, কিন্তু মুখে স্বীকার করার কোনো ক্ষমতা নেই। আমি চাই না আমার জীবনের সাথে মেঘলাকে জড়াতে। মেয়েটিকে আজ অবধি একটু সুখের দেখা দিলাম না, দিয়েছি শুধু এক বুক ভরা কষ্ট। কিন্তু আমি নিরুপায়, আমাকে ক্ষমা করে দিও মেঘলা। ছাদ থেকে নিচে নেমে সোজা ওয়াশরুমে ঢুকলো। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে মেঘলার পাশে শুয়ে পড়ল। মেঘলা এখনও ঘুমোচ্ছে। শরীরটা মনে হয় বড্ড খারাপ, না হলে এভাবে কখনো ঘুমায় না। ক্লান্ত শরীরে অনেক কষ্টের মাঝেও শেষ রাতে নীলের চোখে কখন যে ঘুম চলে এসেছে সেটা টেরও পায়নি। সকালবেলা আজ নীলের ডাকে মেঘলার ঘুম ভাঙে। চোখ মেলে তাকিয়ে মেঘলাকে বলল, কিছু বলবে? হ্যাঁ। বলো তাহলে। তুমি আমাকে এত সন্দেহ করো কেন? কি কারণে আমার উপরে এত রাগ? আমাকে কি তোমার সহ্য হয় না? নীল চুপ করে আছে। নীল, এভাবে চুপ করে থেকে আমাকে তুমি কষ্ট দিতে পারো না। আমি তোমাকে বড্ড ভালোবাসি। আমার ভালোবাসাটা একটিবার বোঝার চেষ্টা করো। টিনা ভাবি রুমে এসে বলল, তোমাকে না বললাম জরুরি কথা আছে? নীল হেসে এসে বলল, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। নীল, টিনা ভাবির সাথে তোমার কি জরুরি কথা একটু বলবে? নীল বলল, তোমাকে বলতে যাব কেন? আমি তোমার ওয়াইফ, আমাকে বলতে তুমি বাধ্য। নীল আবার বলল, না, আমি তোমাকে বলতে বাধ্য নেই, আমারও স্বাধীনতা বলে কিছু আছে। নীল চলে গেল টিনা ভাবির সাথে কথা বলতে। মেঘলার কিছুই ভালো লাগছিল না। বিছানা দিয়ে নেমে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। মনের ভেতরে খসখস করছে, নীল টিনা ভাবির সাথে এত কথা কি বলছে।
গুটি গুটি পায়ে টিনা ভাবির রুমের দিকে গেল মেঘলা। মেঘলার চোখে চোখ পড়তেই নীলকে জড়িয়ে ধরল টিনা। মেঘলাও পুরোই হকচকিয়ে গেল। কি হচ্ছে এসব? স্বপ্ন দেখছে না তো? 2 হাত দিয়ে চোখ কসলাতে লাগলো মেঘলা। না, এটা তো সত্যি। রাগে ফোঁসফোঁস করতে করতে নিজের রুমে ঢুকে চেয়ার টেনে গাপটি মেরে পা গুটিয়ে বসলো। নীল বলল, আজকে নীলের 12টা বাজাবে বলে স্কেল কোলে নিয়ে বসলো। এর জন্যই তো বলি হারামজাদাকে এজন্যই বলি হারামজাদার আমাকে ভালো লাগে না কেন? সুন্দরী স্মার্ট মেয়ে ভালো লাগে ওর। কিছুক্ষণ পরে নীল রুমে ঢুকলো। নীলকে দেখে বসা ছেড়ে উঠল মেঘলা। টিনা ভাবির সাথে প্রেমের আলাপ শেষ? মুখটা বাঁকা করে উত্তর দিল। মানে কি? মানে বুঝতে কষ্ট হয় নাকি? বুঝিয়ে বলো। টিনা ভাবি তোমাকে জড়িয়ে ধরলো কেন? সে জানে না তুমি আমার স্বামী? তাহলে আর তুমিও তো কোনো প্রতিবাদ করলে না। ধরেছে তো কি হয়েছে? মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি তো? মেঘলা ঠাস করে নীলের গালে থাপ্পড় বসিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমাকে ক্ষমা করো মেঘলা, আমি এটাই চেয়েছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমাকে অনেক বেশি ঘৃণা করো। তুমি সুখে থাকলে আমি সুখে থাকবো। নীল রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। মেঘলা ড্রয়িং রুমে সোফার উপরে বসে নিজের হাতকে বারবার দেখছে। এই হাত দিয়ে কীভাবে নীলকে আঘাত করলাম? কতটা কষ্ট পেয়েছে নীল। হায় আল্লাহ, আমি এটা কি করলাম? সারাদিনেও নীল বাসায় ফেরেনি। রাত 12:30-এ বাসার সবাই ঘুমে বিভোর। নীল এখনও বাসার বাইরে। মেঘলা কতবার কল দিয়েছে, কিন্তু একটুবারের জন্যও রিসিভ করেনি। খুব টেনশনে আছে মেঘলা। এত রাত অবধি নীল কোনোদিন বাসার বাইরে থাকেনি, কিন্তু আজ সে বাসার বাইরে। দরজায় কলিং বেলের শব্দে মেঘলা গিয়ে দরজাটা খুলে দিল। নীল শার্ট খুলে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নীলকে দেখে মেঘলা চমকে উঠল। কি ব্যাপার নীল, তোমার কি অবস্থা করে রেখেছো? হুশ, একদম কথা বলো না, বাসার সবাই উঠে যাবে। নীল, তুমি ড্রিঙ্কস করেছো? হ্যাঁ করেছি। কেন? যার ওয়াইফ স্বামীর গায়ে হাত তুলতে পারে, মনের দুঃখে বেচারা এর থেকে আর কি করতে পারে? মেঘলা নীলের হাত ধরে রুমে নিয়ে গেল। পা দিয়ে জুতো খুলল। হাত দিয়ে শার্টটা নিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে নীলকে বিছানার উপরে শুইয়ে দিল। দরজাটা আটকে নীলের পাশে শুয়ে পড়ল মেঘলা। কিছুক্ষণ শুয়ে থাকার পরে নীল মেঘলাকে জড়িয়ে ধরল। তারপর মুখ বুজে গুজে মেঘলার চুলের গন্ধ নিচ্ছিল। একটু পরে মেঘলাকে ঘুরিয়ে বুকের সাথে জাপটে ধরল। কি করছো নীল? ছাড়ো। আমি তৃণা নই, আমি মেঘলা। আমাকে তো তোমার পছন্দ না, তাহলে ছাড়ো আমাকে। কিন্তু নীল আরও জোরে শক্ত করে চেপে ধরল। মেঘলা নিজেকে ছাড়াতে চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। মেঘলা কথা বলতে বলতে নীলের ঠোঁট দুটো ঠিক যেন চুম্বকের মতো মেঘলার ঠোঁটের সাথে লেগে গেল। মেঘলার হার্টবিট বেড়ে গেল। দমও নিতে পারছে না। শরীরের উত্তাপ বেড়ে গেছে। মেঘলার সমস্ত শরীর যেন অবশ হয়ে আছে। মেঘলার শরীর কাঁপন দিয়ে ওঠে। সাথে সাথে নীলকে জাপটে ধরে এলোপাতাড়ি চুমু খেতে লাগলো। তারপরে দুজন হারিয়ে গেল ভালোবাসার আরেক নতুন অধ্যায়ে। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভাঙল মেঘলার। চোখ যেন খুলতেই চাচ্ছে না। মনে হচ্ছে কেউ চোখে সুপার গ্লু লাগিয়ে দিয়েছে। মনে হচ্ছে কেউ চোখে সুপার গ্লু লাগিয়ে রেখেছে। তবুও জোর করে চোখ মেলে তাকিয়ে বিছানার পাশে তাকাতে দেখে নীল উপর হয়ে শুয়ে আছে। নীলকে দেখেই মুখে হাত দিয়ে হেসে ওয়াশরুমে ঢুকলো মেঘলা। শাওয়ারের নিচে বেশ কিছুক্ষণ বসে থাকলো মেঘলা। তারপরে চুলে শ্যাম্পু করে টাওয়াল দিয়ে চুলগুলো পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। রুমে ঢুকে আয়নায় নিজেকে দেখে বিছানার দিকে তাকায়। নীল এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। জানলার পাশে গিয়ে গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছে মেঘলা। অনেক রোদ উঠেছে এই সকালবেলায়। রোদের কারণে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। নীল পেছন থেকে এসে মেঘলার হাত চেপে ধরল। মেঘলাকে নিজের দিকে ফিরিয়ে 2 হাত দিয়ে জানলার গ্রিল ধরে রেখেছে। জানলার গ্রিলের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে মেঘলা। নীল এক হাতে মেঘলার কোমরে হাত দিয়ে টাওয়ালটা খুলে দিল। মেঘলার মুখের দিকে অপলকভাবে তাকিয়ে থেকে মেঘলার ঠোঁটে চুমু খেল নীল। মেঘলা তো হতবাক হয়ে নীলের মুখের দিকে তাকিয়ে থাকলো। নীলের মায়েটাকে মেঘলাকে ছেড়ে দিল নীল। মেঘলার মাথায় ওড়না টেনে দিয়ে রুম থেকে বের হলো। মা, আপনি উঠে আছেন? হ্যাঁ মা। মা, এখন কি নাস্তা বানাবেন? হুম, তাহলে চলুন মা, আমি আপনাকে সাহায্য করি। চল তাহলে। নীলের মায়ের সাথে মেঘলা রান্নাঘরে ঢুকলো। মেঘলা নীল খিচুড়ি অনেক পছন্দ করে, তাহলে আজকেই তাই করি। আচ্ছা মা। মেঘলা তুই পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দে, আমি চাল আর ডাল ধুয়ে ফেলি। আচ্ছা মা, কাটছি। মেঘলা পেঁয়াজ ছেলে কুচি কুচি করে বাটিতে রাখলো। পেঁয়াজ কাটার ঝাঁজে মেঘলার চোখ জ্বলছে। 2 হাত দিয়ে চোখ দুটো ডলতে লাগলো। কাটা শেষ করে কলের পানি ছেড়ে চোখে ছিটিয়ে তোয়ালে দিয়ে মুছে ফেললো। মায়ের পাশে দাঁড়িয়ে বলল, মা, আমি রান্না করব। নীলের মা তো অবাক হয়ে হাঁ হয়ে গেল।
মুস্কি হাসি দিয়ে বলল, কেন নয়, তুই রান্না করলে তো আমি খুশিই হব। আহ, বউয়ের হাতের রান্না খেতে নাকি হ্যাপি টেস্ট, সেই সৌভাগ্য তো আদৌ আমার হয়নি। এখন তুই যদি রান্না করে খেতে দিস তাহলে তো আমি অনেক লাকি। মায়ের কথাগুলো শুনে মনটা আনন্দে নাচতে ইচ্ছা করছিল। আর কিছু না পেতেও মনের মতো একজন শাশুড়ি পেয়েছে। মেঘলা প্রথমে পানি গরম করে আলাদা রেখে আরেকটা পাতিলে পেঁয়াজ দিয়ে তার ওপরে তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা বাদামি রঙের করলো। তারপর তার উপরে পোলাওয়ের চাল দিয়ে ভালো করে নাড়িয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেলে দিল। একটু পর পর নেড়ে দিল। প্রায় 30 মিনিট পরে রান্না হয়ে গেল। তারপর ডিম ভাজি সাথে শুকনো মরিচ তেলে ঢেলে দিল। সাথে আচারের ডিব্বাটাও বাইরে করলো। খাবারগুলো নিয়ে টেবিলে সাজিয়ে রাখলো। কিছুক্ষণ পরে নীলের মা সবাইকে ডাইনিং টেবিলে খেতে আসতে বলল। তনু এসে পিছন থেকে মেঘলাকে জড়িয়ে ধরে বলল, মেঘলা কেমন আছিস? কতদিন হলো তোদের সাথে কথা হয় না। এতদিন ব্যস্ততার জন্য ঠিক মতন খেতেও পারিনি। এখন বল তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা শোন, নাস্তাটা করে আমি একটু ব্যাংকে যাব, রাতে এসে তোর সাথে গল্প করব। পেটের ভিতরে অনেক কথা জমা হয়ে আছে, তোর সাথে শেয়ার না করলে সেগুলো হজম হবে না বলেই ঠিক করে হাসলো তনু। তনু চলে গেলেই টিনা ভাবি এসে ডাইনিংয়ে বসলো। মা আজকে খিচুড়ি কেন? নীল সেদিন খেতে চেয়েছিল, তাই ভাবলাম আজকে সকালে রান্না করে ফেলি। আপনি জানেন না আমি সকালে রুটি ছাড়া অন্য কিছু খাই না। আগে তো এমন ছিল না, এখন তো দেখছি দিন দিন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন ভাবি, আপনি কি ডায়েটে আছেন? হ্যাঁ, আমি বাপের জন্মেও সকালে ভাত জাতীয় কিছু খাইনি। আচ্ছা, তুই তোর রুমে যা, আমি রুটি বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। সেই ভালো, এখানে এসেই তো আমার মুড অফ হয়ে গেছে। বিড়বিড় করতে করতে টেবিল ছেড়ে উঠে গেল টিনা। নীল এসে বেসিনে হাত ধুয়ে টেবিলে বসলো। মেঘলা খাবারের ঢাকনা সরাতে নীলের নাকে গন্ধ ঢুকলো। বা দারুণ তো খিচুড়ির ঘ্রাণটা, দেখতেও ইয়াম্মি লাগছে। নীল ফুপিয়ে ফুপিয়ে এক লকমা মুখে তুলতে খাওয়া বন্ধ হয়ে গেল। নীলের দিকে তাকিয়ে দেখে নীল খাবার মুখে নিয়ে তাকিয়ে আছে, খাচ্ছে না সে। নীল, তুমি খাচ্ছ না যে? খিচুড়ি ভালো হয়নি? নীল আবার খাওয়া শুরু করলো। তারপরে আস্তে আস্তে বলল, খাবারটা এক কথায় অসাধারণ হয়েছে। মা, মা, নীলের ডাক শুনে মা দৌড়ে আসলো। কিছু বলবি? মা, তোমার হাতের রান্না তো এমনিতে দারুণ, কিন্তু আজকের রান্নাটার প্রশংসা না করে থাকতে পারলাম না। নীলের মা মুস্কি হাসি দিয়ে বলল, নীল খিচুড়িটা মেঘলা রান্না করেছে। মায়ের কথা শুনে নীলের খাওয়া বন্ধ হয়ে গেল। মেঘলা রান্না করেছে? এই যে হ্যালো, তোমার কি মনে হচ্ছিল আমি রান্না করতে জানি না? নীল ফিক করে হেসে বলল, না, তা নয় তো কি, পারো নাকি? মেঘলা নীলের মাকে জড়িয়ে ধরে বলল, এ মা, দেখো না নীল কি বলে। এই নীল, তুই আমার বৌমাকে ইনসাল্ট করছিস কেন? তোর এত সাহস হলো কি করে? ওই মা, তুমি নিজের ছেলেকে রেখে পরের মেয়েকে সাপোর্ট করো? নীলের কান মলে দিয়ে বলল, এত বছর আমার আদর পেয়েছিস, এখন আমার সব আদর আমি মেঘলাকে দিব। আমি এখন হরতাল ডাকবো। মায়ের শর্ত মানি না, আমার দাবি মানতে হবে। পরের মেয়েকে ভালোবাসা চলবে না। তোর হরতালের আমি ভয় পাই না। মেঘলার হাত ধরে নীলের মা নিজের রুমে চলে গেল। নীল মুখটা বাঁকা করে বলল, মেঘলা তোমার ছেলের বউ আর আমার নিজের বউও। তোমার থেকে আমি মেঘলাকে ভালোবাসি এবং আমার অধিকারও বেশি। মেঘলা নীলের কথাগুলো শুনে ভীষণ খুশি হলো। মেঘলা হাতে গোল্ডের চুড়ি পরে মায়ের রুম থেকে বেরিয়ে এসে সোফার ওপরে গাপটি মেরে পা তুলে বসলো। হাতের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে মেঘলা। নীল এসে মেঘলার পাশে দাঁড়িয়ে হাত ধরে বলল, এ কি, চুরি তো মায়ের, তোমার হাতে এলো কিভাবে? ভেতর থেকে নীলের মা বেরিয়ে এসে বলল, আমি দিয়েছি। কেন, তোর এতেও অ্যালার্জি আছে নাকি নীল? মা, তুমিও না, কি যে বলো। আমি তো শুধু জানতে চাইলাম মেঘলার হাতে চুরি এলো কিভাবে। মেঘলা বসা থেকে উঠেই মায়ের পেছনে দাঁড়িয়ে বলল, মা, আরও বকা দাও। নীল সারা দিন শুধু আমার সাথে জেলাস ফিল করে, আমাকে একদম সহ্য করতে পারে না। মেঘলা, তুই দেখ আমি নীলকে কি শাস্তি দেই। এই যা, বউয়ের কথা মতো এখন আমাকে শাস্তির ব্যবস্থা করছো? এই হলো আমার মা? নীল, মেঘলার সাথে হিংসামি করার জন্য তোর শাস্তি হলো যত দ্রুত সম্ভব আমি নাতি নাতনির মুখ দেখতে চাই। মায়ের কথা শুনে নীল হো হো করে হেসে উঠল। তারপরে বলল, মা, আমাকে না বলে তোমার আদরের বৌমাকে বলো।
মেঘলা তো লজ্জায় কাতু কাতু হয়ে বলল, মা আমি আসছি। এই দেখো না মা, তোমার বৌমা লজ্জায় পালিয়ে যাচ্ছে। নীলের মাথায় টাক দিয়ে নীলের মা বলল, সব দোষ তো তোরই, তুই তো মেঘলাকে লজ্জা দিনি। মেঘলা রুমে ঢুকে রাতের ঘটনাটা নিয়ে খুব ডিপ্রেশনে আছে। নীল তো নেশার ঘরে ছিল, হয়তো রাতের কোনো ঘটনাই তার মনে নেই। তাছাড়া কোনো প্রোটেকশন তো নেওয়া ছিল না। যদি কিছু হয়ে যায় নীল তো স্বীকার করতে চাইবে না। কী যে করি, নীলকে আগে থেকেই যেভাবে হোক কথাগুলো শেয়ার করতে হবে। নীল রুমে ঢুকে দরজার সাথে এক পা দিয়ে দাঁড়িয়ে আছে। মেঘলা পেছনে ফিরে নীলকে দেখেই লজ্জায় মাথা নিচু করে তাকালো। নীল গালে হাত দিয়ে আস্তে করে বলল, কি গো, এখনো মায়ের কথায় লজ্জা পাচ্ছ? মেঘলা এখনও লজ্জা পাচ্ছে। নীল এক পা দু পা করে এগিয়ে এসে মেঘলার গালে চুমু এঁকে দিয়ে বলল, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? মানে মায়ের কাছে। তুই আমার কাছ থেকে পালিয়ে যেতে যাচ্ছ? না তো। তাহলে? মেঘলা কিছু বলার জন্য মুখ খুলতেই নীল মেঘলার হাতে টান দিয়ে জাপটে ধরে বলল, কোথাও যেতে দিব না তোমায়। সারা জীবন এভাবে আগলে রাখবো, তুমি কি কিছু বলবে করে? আচ্ছা আমি কিছু বলবো, সেটা তুমি কিভাবে জানলে? হা হা করে হাসলো নীল। এটাই হলো হৃদয়ের স্পন্দন। তোমার হৃদয়ের মাঝে আমি আছি তো তাই জানতে পারি। মুখটা ভেঙচি কেটে অন্যদিকে তাকিয়ে বলল, হয়েছে, এত ঢং করা লাগবে না। আমি ঢং করি? করো তো। এখন একরকম, একটু পরে আরেক রকম হয়ে যাবে। আচ্ছা শোনো, বিকেলে আমরা মার্কেট করতে যাব। তাই? তুমি রেডি হয়ে থেকো, আজকে রিকশায় করে যাব। হুম। আর শোনো, আজকে শাড়ি পরা বাধ্যতামূলক। গোলাপি কালারের যে শাড়িটা আছে ওটা পরবে, আর চুলগুলো ছাড়া দিয়ে হালকা করে সাজবে। চুল ছাড়া দিতে হবে? খোলা চুলে তোমাকে পরীর মতো লাগে, একেবারে চোখ ধাঁধানো। যে দেখবে সেই তোমার প্রেমে পড়ে যাবে। বাহ রে, সবাই প্রেমে পড়লে তোমার কি হবে? মাথা চুলকাতে চুলকাতে বলল। তাই তো, না থাক, সবার প্রেমে পড়া লাগবে না, আমি একাই পড়ব। মেঘলা মুখ চেপে হাসছে। নীলের ফোন বেজে উঠলেই কলটা রিসিভ করে হ্যালো হ্যালো বলতে বলতে বাইরে চলে গেল। মেঘলার এতদিন পর নীলের ভালোবাসায় মুখের কোণে হাসি ফুটে উঠল, কিন্তু তারপর আবারও মুখটা মলিন হয়ে গেল। নীলকে যে ওই কথাটা বলা হয়নি। বিকেলে সূর্যের আলোটা কমে আসায় জানলার একপাশে দাঁড়িয়ে দেখছে মেঘলা। বেশ ভালো লাগছে তার এমন সুন্দর পরিবেশ। রুমের চারিদিকটাতে চোখ বুলিয়ে ঘড়ির দিকে তাকিয়ে জিভে কামড় দিয়ে, হাই আল্লাহ, সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। নীল তো তখন বলেছিল মার্কেট করতে যাবে, আমি তো এখনও রেডি হইনি। এসে দেখলেই তো চিল্লাচিল্লি করবে আর বলবে মেয়েরা হলো ঠেলাগাড়ির মতো, যতই জোরে চালাও না কেন কিছুতেই চলবে না। কোনো কিছু না ভেবেই ওয়াশরুমে ঢুকলো মেঘলা। মুখটা ভালো করে ধুয়ে বেরিয়ে এসে টাওয়াল দিয়ে মুখটা মুছলো। টাওয়ালটা ব্যালকনিতে ঝুলিয়ে এসে চুপ করে দাঁড়িয়ে থাকলো। আলমারির কাছে গিয়ে শাড়িটা বের করে প্রথমে বুকের উপরে রেখে নিজেকে দেখছে। মনের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। শাড়ির কালারটাতে তাকে দারুণ মানিয়েছে। মেঘলা ড্রেস চেঞ্জ করে শাড়ি পরতে নিলেই হঠাৎ নীল এসে মেঘলা বলে হকচকিয়ে গেল। পেছনে ফিরে তাকিয়ে নীলাকে দেখে বলল, কি হয়েছে নীল, ওভাবে চমকে গেলে কেন? এদিকে এসো। আচ্ছা তুমি ড্রেস পাল্টে নাও, আমি একটু পরে আসছি। আরে আসো তো, আমার শাড়ি পরা শেষ, শুধু কুচিটা ঠিক করা লাগবে, আর তাতে তোমার হেল্পও লাগবে। পেছনে ফিরে তাকিয়ে নীলকে দেখে বলল। নীল এগিয়ে এসে মেঘলার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। কি দেখছো? ওই কিছু না। মেঘলা শাড়ির আঁচলটা ঠিক করছে। নীল কুচিটা ঠিক করে দাও তো। নীল হাঁটু ভাঁজ করে বসে মেঘলার শাড়ির কুচিগুলো ঠিক করে দিচ্ছে। কুচি ঠিক করা হয়ে গেলে নীল গিয়ে চেয়ার টেনে বসলো। মেঘলা ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে বড় ঝুমকো বের করলো শাড়ির সাথে ম্যাচিং করে। তারপর মেঘলা কানের ঝুমকো পরলো, ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দিল, চুলগুলো ছেড়ে দিয়ে বুকের এক পাশে এনে রাখলো, যেমনটা নীল চেয়েছিল। গালে হাত দিয়ে মেঘলাকে দেখছে। নীল শার্ট পরছে, তার ফাঁকে ফাঁকে মেঘলার দিকে তাকাচ্ছে। মেঘলা আয়নার সামনে দাঁড়িয়ে দেখেও না দেখার ভান করলো। পুরোপুরি রেডি হয়ে নীলের সামনে এসে দাঁড়িয়ে কিছুটা সংকোচের সাথে বলল, আমাকে কেমন লাগছে নীল? হুশ, কথা বলো না, ভালো করে দেখে নি তারপর বলছি। মেঘলা কোনো কথা বলছে না। নীল মেঘলাকে ঘুরে ঘুরে দেখছে। নীল দাঁড়িয়ে মেঘলার কাছে গিয়ে মোবাইলটা হাতে তুলে নিয়ে বলল, নতুন করে আর কি বলবো, তুমি সবসময় সুন্দরী। বলো না, ওই যে সেদিন বলেছিলে আমি খাটো অমুক তমুক। মেঘলা ওসব কথা বাদ দাও, যা ঘটে গেছে ওইটা ভুলে যাও। আচ্ছা। এখন চলো আমরা বের হই। হুম। বাসা থেকে নেমে দুজনে গেটের সামনে দাঁড়িয়ে আছে। একটু পরেই একটা রিকশা এলে দুজনে তাতে বসে পড়ল। পাশাপাশি বসে আছে দুজনে।
হঠাৎ কি জানি চিন্তা করতে গিয়ে নীলের মুড অফ হয়ে গেছে। মুখটা একেবারে কালো হয়ে গেছে, মনে হচ্ছে কালো মেঘে ছেয়ে গেছে। নীল, বলো। কি হয়েছে তোমার? কিছু না।